ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাদের এবিসি টপ রিসার্চ মাস্টার ক্লাসে ফার্স্ট পার্ট এটা জয়েন করার জন্য। আহ, তো মেইনলি আমরা আজকের মাস্টার ক্লাসে দেখবো যে হচ্ছে আসলে কিভাবে একটা রিসার্চ স্টাডি কন্ডাক্ট করতে হয়, নট নেসেসারিলি কোনো স্পেসিফিক ফিল্ডে। আমরা হয়তোবা ফর বেটার ডেমনস্ট্রেশন আমরা হয়তোবা একটা এরিয়া চুজ করব এবং সেই এরিয়ার বেসিসে হচ্ছে আমরা এক্সাম্পলটা দেখাবো, কিন্তু রিসার্চ স্টাডি, রিসার্চ মেথড, রিসার্চ ডিজাইন সেগুলো সবগুলাই হচ্ছে সেম আর কি। আপনি অ্যাপ্লিকেশন বিভিন্ন ফিল্ডে করতে পারেন, বাট এই মাস্টার ক্লাসের হচ্ছে বেসিক যে আমাদের অবজেক্টিভটা সেটা হচ্ছে আপনাদেরকে একটা জাস্ট একটা ওভারভিউ, একটা মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে একটা আপনারা একটা ভালো রিসার্চ স্টাডি কন্ডাক্ট করতে পারেন আর কি আপনাদের নিজস্ব ফিল্ডে। তো একটা ডিসক্লেমার আছে যে এখানে হচ্ছে এই মাত্র 1 ঘন্টা বা সোয়া ঘন্টার মাস্টার ক্লাসে আসলে মানে আমরা হয়তো বা বেশি কিছু আপনাদেরকে দিতে পারবো না। সো এক্সপেকটেশন খুবই লিমিটেড রাখবেন। আর হচ্ছে হ্যাঁ, একটা ভালো গাইডলাইন পাবেন ফর শিওর। এই তো আহ আরো যদি স্পেসিফিক ইন ডিটেল কন্টেন্টে যাই, আমরা বলবো যে হচ্ছে প্রথমে আমরা দেখবো যে হচ্ছে একটা রিসার্চ স্টাডির কিভাবে প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হয় এবং কিভাবে আপনার অবজেক্টিভটা ডিফাইন করতে হয়। দেন আমরা যাব যে হচ্ছে এখন ওই অবজেক্টিভটা সার্ভ করার জন্য বা ওই রিসার্চ কোশ্চেনের অলরেডি এক্সিস্টিং কিছু কোনো লিটারেচার বা এভিডেন্স আছে কিনা। সো আমরা দেখবো যে হচ্ছে কিভাবে ওই অবজেক্টিভ সার্ভ করার জন্য এভিডেন্স খুঁজতে হয়, বা দ্যাট মিনস লিটারেচার সার্চ। অ্যান্ড দেন আমরা আসবো রিসার্চ মেথডে, কিভাবে ওই অবজেক্টিভটা আমি হচ্ছে সার্ভ করব উইথ প্রপার অর কনক্রিট এভিডেন্স দিয়ে। দ্যাট মিনস ডেটা দিয়ে কিভাবে আমি হচ্ছে ওই অবজেক্টিভটার ডিফাইন করব আর কি। তো এই রিসার্চ মেথডে আমরা হচ্ছে বিভিন্ন টেস্ট দেখবো, টেস্ট সম্পর্কে জানবো, রিগ্রেশন মডেল সম্পর্কে হয়তো বা জানবো। যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা দেখবো কিভাবে অ্যানালাইসিসটা করতে হয়। দ্যাট মিনস কিভাবে ওই রিগ্রেশন মডেলটা ফিট করতে হয়, বিভিন্ন স্টেপস এগুলা। অ্যান্ড দেন অ্যাট দ্য ইন্ডিয়া হচ্ছে আমরা কিউএনএ সেশন আছে আর কি। আপনারা অনেকে কোশ্চেন করছেন, আমরা দেখছি ফর্মে, গুগল ফর্মে। সো আমরা চেষ্টা করব মোটামুটি একটা কুইক অফার, কুইকলি ওইগুলার কোশ্চেন গুলোতে যাওয়া। অ্যান্ড দেন ফাইনালি আমাদের আপকামিং রিসার্চ অ্যান্ড হাই স্টাডি ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে কিছু কথা আছে। সো আই হোপ দ্যাট আপনারা সকলেই থাকবেন শেষ পর্যন্ত। আশা করি যে হচ্ছে আপনাদেরকে আহ, কিছু না কিছু হয়তো বা আমরা দিতে পারবো। তার আগে হচ্ছে আমাদের আজকের মাস্টার ক্লাসের যে মেন্টর, তাদের ইন্ট্রোডাকশন। আমাদের সাব্বির ভাই, ইনি হচ্ছে এপিডেমিওলজিস্ট হিসেবে আছেন মিনিস্ট্রি অফ হেলথ, গভর্নমেন্ট অফ সাসকাচুয়ান, কানাডাতে। তার আগে ইনি হচ্ছে সাসকাচুয়ান ইউনিভার্সিটিতে কমিউনিটি হেলথ অ্যান্ড এপিডেমিওলজিতে মাস্টার্স করছেন। এর আগেও তিনি বাংলাদেশে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে নিউট্রিশন নিয়ে ব্যাচেলর মাস্টার্স করছেন। এম আই কারেক্ট ভাই? ইয়েস। গ্রেট। আহ, তারপর হচ্ছে যে আমার ছোটখাটো আমল নামা। আমি সিওর রিসার্চার, সিএসবিডি। আমি এখানেও গভর্নমেন্ট চাকরি করে একটা সার্ভিলেন্স সিস্টেম কোঅর্ডিনেটর হিসেবে আছি প্রভিন্সিয়াল হেলথ সার্ভিস অথরিটিতে। আমি এর আগে পপুলেশন পাবলিক হেলথে মাস্টার্স করছি। আমার স্পেশালাইজেশন ছিল এপিডেমিওলজিতে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে। এর আগে আমি সাস থেকে ব্যাচেলার মাস্টার্স করছি আর কি, স্ট্যাটিস্টিক্সে। ভাই, দ্য ফ্লোর ইজ ওপেন। ওকে। সো ধন্যবাদ ভাই কুইক ইন্ট্রোডাকশন এবং ওভারঅল যে আমাদের আজকের প্রেজেন্টেশনের একটা কুইক গাইড শেয়ার করার জন্য যে আমরা কিভাবে আমাদের আজকের প্রেজেন্টেশনটা কন্ডাক্ট করব। সো সবাইকে আবারও ধন্যবাদ এবং যেমনটা আসলে সাব্বির ভাই বললেন যে আসলে মাস্টার ক্লাস আমরা যেহেতু দুইটা মাস্টার ক্লাস ডিজাইন করেছি। সো মাস্টার ক্লাস ইজ মেইনলি অ্যাবাউট যে আমরা আসলে খুব কুইকলি একটা ধারণা দেওয়া। আসলে এখানে পড়ানো বোঝানোটা আসলে তো সম্ভব না, এটা আপনারাও সবাই বুঝতে পারেন আর কি। বাট একটু ধারণা দেওয়া, একটু আইডিয়া দেওয়া যে আমরা আসলে কিভাবে মানে একটা যে কোনো একটা কনসেপ্টটাকে একটু আপনাদের ধারণা দেওয়া, প্লাস আমাদের যেহেতু কোর্সের একটা ব্যাপার আছে, সো ওটারও সাথে কাইন্ড অফ লিঙ্কড। সো আমার আমি মূলত যে কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো, মূলত একটা রিসার্চ মেথড ফোকাস করা কিছু টপিক, বেসিক যে টপিকগুলো
যেগুলো খুবই হয়তো আপনারা যারা আপনাদের একাডেমিক রিসার্চ বলেন, থিসিস যেটা আমাদের অনেকেই থাকে, অনার্সে থাকে, মাস্টার্সে থাকে, বা অনেকে এর বাইরে গিয়েও রিসার্চের কাজ করতে ইন্টারেস্টেড থাকে, যাদের হায়ার স্টাডি প্ল্যান আছে তারা আ আ কাজ করতে চায়। সো বেসিক যে আ ব্যাপারগুলা বা বেসিক যে আ স্টেপ একদম ভেরি বিগিনিং এ যে জানা দরকার বা যে ধরনের টার্মিনোলজি আপনাদেরকে আসবে সামনে, সেগুলো নিয়ে মূলত আমার স্লাইডটা সাজানো। সো আ ১ম যে যেটা নিয়ে আমি কথা বলব সেটা হলো যে একটা রিসার্চ আমরা কন্ডাক্ট করতে গেলে আ কি স্টেপস আছে? এখন এখানে একটু বলে নেই যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের আ স্লাইড থেকে শুরু করে এভরিথিং হলো মূলত আম সোশ্যাল সায়েন্স রিলেটেড রিসার্চ। সোশ্যাল সায়েন্স মিনস কাইন্ড অফ আম সার্ভে বেসড যেসব রিসার্চ হয়, যারা অর্থাৎ বাংলাদেশে যারা সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, অ্যানথ্রোপোলজি এই ধরনের সাবজেক্টে যারা পড়ে তাদের ব্রডলি তাদেরকে ইনক্লুড করা। এখানে আপনার জেনেটিক্স হয়তো কিছু বেসিক জিনিস তো মিলবেই। বাট এখানে যারা জেনেটিক্স এ মাস্টার্স করতেছে বা পিএইচডি করার প্ল্যান আছে, তাদের জন্য আসলে খুব বেশি এক্সাক্ট ম্যাচ করবে না। বাট এর বাইরে মেইনলি ম্যাচ করবে ব্রডলি সোশ্যাল সায়েন্স যে হোল যে সোশ্যাল অ্যান্ড সায়েন্স যে পার্টটা তাদের কভার করবে আরকি। এনিওয়ে সো আ একটা রিসার্চ যখন আমরা আসলে শুরু করতে চাই, বেসিক কি ধাপ থাকে যেটা আমরা পার করে একটা রিসার্চকে আমরা ফাইনালি সাইকোলজিক্যালি অফ কোর্স আই মিন এটাও কভার করবে আরকি। আমি মূলত মিন করছি যেটা ল্যাব ওরিয়েন্টেড রিসার্চ আর একটা ল্যাবের বাইরের রিসার্চ। সো ল্যাব ওরিয়েন্টেড না। এর বাইরে ব্রডলি জেনারেলাইজড করার চেষ্টা করব আরকি আমরা আমাদের ডিসকাশনে। ওকে। সো আম সো একটা রিসার্চের কি ধাপ থাকে মূলত আম ওকে। আস সো একটা রিসার্চের ১ম এ যেটা আমাদের সামনে আসে সেটা হলো যে একটা আইডেন্টিফাই রিসার্চ কোয়েশ্চেন। একটা রিসার্চ কোয়েশ্চেন আমাদেরকে ফার্স্ট এ চিন্তা করতে হবে। একটা রিসার্চ কোয়েশ্চেনটা আসলে কিভাবে আসে সেটাও আমি পরের স্টেপে এই ১ম যে স্টেপ যেটা বলছি যে আইডেন্টিফাই রিসার্চ কোয়েশ্চেন এটার মধ্যেও কিছু সাব স্টেপ আছে। সেটা আমি নেক্সট স্লাইডে আরেকটু ডিটেইলস এ যাব। কারণ এটা অনেক বিগিনিং এর একটা প্রসেস তো। সো ওইখান থেকেই আপনাকে স্ট্রং একটা আইডিয়া, স্ট্রং একটা কনসেপ্ট নিয়ে আগাইতে হবে। সো আপনার ইনিশিয়াল যদি আইডিয়া বা কনসেপ্ট খারাপ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে পরের স্টেপগুলোও আপনার সেটার সেই পরিমাণ আউটকাম বা প্রোগ্রেস আসবে না। সো ১ম আমরা যেটা করি যে একটা রিসার্চ কোয়েশ্চেন বা একটা রিসার্চ প্রবলেম খুঁজে বের করি যে ওকে এইটা একটা প্রবলেম। এইটা কেন হচ্ছে এটা আমি বুঝতে চাই। আ এবং এইটা কিন্তু বিভিন্নভাবে হইতে পারে। কারণ প্রবলেমের তো আসলে শেষ নাই এবং প্রত্যেক প্রবলেমেরই দেখা কেউ না কেউ এটা নিয়ে রিসার্চ করছে অলরেডি এরকম কিন্তু আছে। সো কমপ্লিটলি ইউনিক একটা আইডেন্টিফাই করা খুবই বেটার। যেটা কেউ করে নাই সেটা তো খুবই ভালো। বাট নট নেসেসারি যে এটা আপনাকে এমন হইতে হবে যে পৃথিবীতে আপনিই ১ম ব্যক্তি যে এইটা করছে। কারণ রিসার্চ জিনিসটাই এরকম যে রিসার্চ অর্থাৎ কেউ একজন সার্চ করছে সেইটা আপনি আবার সার্চ করবেন। ওইটা দেখে আবার কেউ সার্চ করবে। সো কন্টিনিউয়াস প্রসেস। একই টপিকে 100 thousands অফ টাইম সার্চ হইতে পারে সেইজন্যই নাম রিসার্চ। সো এরকম একটা প্রবলেম খুঁজে বের করা যেটা আসলেই একটা প্রবলেম। দেন ওইটার এগেইনস্ট এ একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলেন বা একটা কনসেপ্ট দাঁড় করানো। এখন কনসেপ্ট দাঁড় করানোর ক্ষেত্রে যেকোনো একটা কনসেপ্ট তো আমরা আ মানে হুট করে কোথাও থেকে পাবো না, তাই না? এটার একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে। এটা কোনো না কোনো বইয়ের মধ্যে এটা একটা যারা বড় ব্যক্তি ছিলেন তারা এটাকে কনসেপচুয়ালাইজ যেন আমরা করতে পারি ইজিলি বিভিন্নভাবে এটা কোনটা কার সাথে কিভাবে লিঙ্কড এরকম একটা এরকম একটা প্রসেস তারা প্রিভিয়াসলি হয়তো কেউ না কেউ দাঁড় করাইছে। সো আমাদের যে প্রবলেম অর্থাৎ আমরা যে টপিকটা নিয়ে কাজ করতে চাই যেখানে ইন্টারেস্টেড সেটার সাথে ওইটার উপরে একটা বেস দাঁড় করাতে হবে। কারণ আমাদের একটা কনসেপ্টকে অফকোর্স একটা অলওয়েজ একটা স্ট্রং থিওরি যেটা অলরেডি এস্টাবলিশড সেরকম কিছু দিয়ে সাপোর্টিভ হইতে হবে। এখন আমি যদি আমার মনের মতো কিছু করে ফেলি সেটা তো আসলে সায়েন্টিফিক রিসার্চ হইল না। সেটা আমার মনের মতো রিসার্চ হইল। কিন্তু হইতে হবে তো সায়েন্টিফিক মেথড ফলো করে। তো এইজন্য অলওয়েজ এটাকে একটা থিওরিটিক্যাল বা একটা আ কনসেপচুয়াল এস্টাবলিশড কনসেপচুয়াল মডেলের মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে আরকি। তাহলে যেটা হয় যে আপনার রিসার্চটাকে আপনি আরেকটু স্ট্রং করতে পারলেন আরকি। এটার একটা স্ট্রং বেস তৈরি হলো যে নো এটা আমি জাস্ট আকাশ থেকে নিয়ে এসে কথা বলতেছি। নো ইটস নট লাইক দ্যাট। এটা একটা ব্যাকড বাই এ সায়েন্টিফিক এভিডেন্স, ব্যাকড বাই এ এস্টাবলিশড মেথড, এস্টাবলিশড থিওরি যেটা সবাই জানে। দেন
আপনাকে স্টাডি ডিজাইন করতে হবে। ডিজাইন মানে আসলে জিনিসটা কিরকম যে আমি এই যে চিন্তা করলাম যে এইটা একটা প্রবলেম, এইটা নিয়ে আমি একটা রিসার্চ করতে চাই। সো এটার একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ও আমার আছে। নাও এটা আমি কিভাবে ফাইনালি কনডাক্ট করব? আ কোন মেথডে আমি ডাটাটা কালেক্ট করব? কিভাবে কয়জনের কাছ থেকে ডাটাটা নিবো? কিভাবে ডাটা নিবো? এটা কি অনলাইনে লিঙ্ক পাঠায় দিব, সবাই পূরণ করবে সেরকম? নাকি আমি তাদের কাছে গিয়ে ওয়ান টু ওয়ান কথা বলব? নাকি আমি তাদেরকে ফোন দিয়ে ইন্টারভিউ নিবো? মানে এই টোটাল প্রসেসটা আরকি। এখানে আপনি এইটা একটা টোটাল একটা প্ল্যানিং করে ফেলা। স্টাডি ডিজাইন এর মানেই হলো যে টোটাল প্ল্যানিং যে এই কাজটা আমি কিভাবে কি করব বিভিন্ন স্টেপে। এইটা করার পরে নেক্সট আপনার যেটা থাকবে যে ডেটা কালেকশন স্যাম্পল সাইজ সিলেক্ট করা অর্থাৎ ক্যালকুলেট করা। অর্থাৎ আমি কতজনকে নিবো? এখন আমি কি ২০ জনের কাছে নিবো? এটা কি গুড এনাফ? জাস্ট আপনি ২০ জনের কাছ থেকে একটা ওপিনিয়ন নিয়ে বলে দিলেন যে এতজন মানুষ মনে করে যে এটা ভালো, এতজন মনে করে এটা খারাপ। এটা কি গুড এনাফ হইলো? এটা কি সায়েন্টিফিক্যালি ঠিক আছে? নাকি এটা আসলে এক্সাক্ট কত? কত হইলে এই নাম্বারটাকে আপনি বলতে পারবেন যে না এটা একটা ভালো মানুষ। যেমন আপনি যদি কোনো একটা রিসার্চ করতে চান যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা লেটস সে আ যারা গ্রামে বসবাস করে, রুরাল কমিউনিটি যারা বসবাস করে, তাদের কোনো একটা বিষয় সম্পর্কে পারসেপশন আপনি বুঝতে চান। এখন আপনি কতজনকে নিলে বাংলাদেশের ১৮-১৯ কোটি মানুষের মধ্যে গ্রামে হয়তো বসবাস করে অর্ধেক লেটস সে ১০ কোটি মানুষ। সো এই ১০ কোটি মানুষকে তো আপনি ইন্টারভিউ করতে পারবেন না। ১০ কোটি মানুষের কাছে যাইতে পারবেন না। সো এইটার জন্য কতজনকে মোটামুটি আপনি যদি ইন্টারভিউ করেন, আপনি একটা রাফলি একটা আইডিয়া পাবেন। এগুলোর সায়েন্টিফিক বিভিন্ন ক্যালকুলেশনস আছে। সেটা দিয়ে আপনি তখন এটাকে স্ট্রংলি বলতে পারবেন যে হ্যাঁ, এটার একটা রিপ্রেজেন্টেটিভ একটা নাম্বার। সো এইটা যেহেতু এই কয়জন মানুষ মনে করে যেটা এটা ভালো। সো ওভারঅল বলা যায় যে বাংলাদেশের গ্রামীণ মানুষ এটাই মনে করে। সো এই যে ক্যালকুলেশনস গুলা আছে এবং কিভাবে ডাটা কালেকশন এবং ফাইনালি ডাটাটা কালেক্ট করা এইটা হলো নেক্সট স্টেপ। তারপরের স্টেপটা হলো আপনি এই যে ডেটাগুলো কালেক্ট করলেন বিভিন্ন মেথডে হইতে পারে। এটা কমপ্লিটলি ডিজিটাল মেথডে হইতে পারে। অর্থাৎ বিভিন্ন ট্যাবলেটে আপনি জাস্ট এন্ট্রি দিলেন অথবা আপনি আপনার পেন পেপার আছে, পেন পেপারে আপনি ওইটা আ নোট নিয়ে ডেটা কালেক্ট করলেন। দেন সেগুলো আবার আপনি বাসায় এসে বা আপনার যে ডেটা এনুমারেটর আছে বা আপনি নিজে হোয়াটএভার আরকি সো এগুলো আপনি কম্পিউটারে এন্ট্রি দিলেন। সো কিভাবে করবেন না করবেন সেই যে ডাটাগুলো আপনি এন্ট্রি দেওয়ার পরে একটা ডিজিটাল ভার্সন তৈরি হলো আপনার টোটাল ডেটার সেটাকে আপনি ফাইনালি এনালাইসিস করবেন। এখন এনালাইসিস করতে গেলেও আরো বিভিন্ন স্টেপস আছে। হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ এনালাইসিস মেথড আছে। সো আপনার ডেটার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনি আসলে এই ডাটার থেকে কি জানতে চান। সো এরকম বিভিন্ন কিছু বিষয়ের উপরে বেস করে আপনার আ আপনি বিভিন্ন এনালাইসিস মেথড সিলেক্ট করবেন যে ওকে আমি যেহেতু এই জিনিসটা জানতে চাই, এই জিনিসের জন্য যে কতজন মানুষ মনে করে যে উম আ কি একটা এক্সাম্পল দেই। কতজন মানুষ মনে করে যে উম আ বাংলাদেশের এয়ার কোয়ালিটি ভালো। সহজ এক্সাম্পল দেই। সো জাস্ট সিম্পল নাম্বার যে আ 10% অনলি মনে করে যে এয়ার কোয়ালিটি ভালো। 90% মনে করে ভালো না। সো এই সিম্পল জিনিস। এইটা আপনি জানার জন্য আপনি এক ধরনের এনালাইসিস করবেন। আর এর বাইরে অ্যাডভান্স কিছু করতে চাইলে আপনি যদি কোন কিছুর বের করতে চান যে ওই রুরাল মানুষদের আ বাড়ির আশেপাশে নেইবারহুড টা কেমন? সেই নেইবারহুড এর সাথে তাদের এই যে পারসেপশন যে বলল যে এয়ার কোয়ালিটি ভালো খারাপ সেইটার সম্পর্ক আছে কিনা? একটু জটিল এটা নেক্সট স্টেপের জিনিস। তখন আপনি কিন্তু অন্য একটা মেথড আ এনালাইসিস এর অন্য একটা স্টেপ আপনি সিলেক্ট করবেন। সো এই ক্ষেত্রে আপনাকে মূলত আপনার কি আপনি জানতে চান, বুঝতে চান সেটার উপর বেস করে আপনাকে ডিফারেন্ট এনালাইসিস এর যে মেথড গুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। ফাইনালি আপনি যে রেজাল্ট গুলো পাইলেন, নাম্বারস গুলা পাইলেন সেগুলো টেবলস বা ফিগারস এর রূপ দিয়ে এগুলা ফরমেট করে আপনি এটাকে পাবলিশ করবেন। এটা বিভিন্নভাবে পাবলিশ হইতে পারে। এটা আপনি জার্নাল আর্টিকেল লেখা সবচেয়ে কমন পপুলার এবং সবচেয়ে ইফেক্টিভ মেথড হলো সায়েন্টিফিক কমিউনিকেশন এর জন্য এবং এটা আমাদের পার্সোনাল ক্যারিয়ার এর জন্য বেটার। আপনি হায়ার স্টাডি ইন্টারেস্ট হতে পারেন। আপনার জবের প্রমোশনের জন্য লাগতে পারে, আপনার সেলফ ডেভেলপমেন্ট এর জন্য লাগতে পারে। সো এটা অলওয়েজ একটা রিকগনাইজড এবং একটা ভালো জার্নালে পাবলিশ হলে ওটা অলওয়েজ আপনার প্রোফাইলে থেকে গেল। সো এটা অলওয়েজ একটা প্রেফার্ড মেথড। বাট এর বাইরেও কনফারেন্স আছে বা অনেক সময় এমনও হয় যে রিসার্চ ফাইন্ডিংস থেকে আপনার আ ডেইলি যে নিউজপেপার আছে সেখানেও কিন্তু রিপোর্টিং হয় খুবই সিম্পল ভাষায় লিখে এটাকে সামারাইজ করে আরকি। যদি সেই ধরনের কোনো কাজ হয়ে থাকে। সো এগুলো মোটামুটি একটা রিসার্চের একদম ফ্রম ভেরি স্ক্র্যাচ টু ফাইনাল এন্ড প্রোডাক্ট আরকি। এগুলো মূলত বিভিন্ন একটা স্টেপস ইনভলভিং ইন এ রিসার্চ স্টাডি। সাবির ভাই নেক্সট স্লাইড প্লিজ।
ওকে। সো ১ম লাস্ট স্লাইডে যেটা বলছিলাম যে ১ম যে টপিক অর্থাৎ প্রবলেম আইডেন্টিফিকেশন বা রিসার্চ কোয়েশ্চেন এইটার আসলে কিছু সাব ডিভিশন আছে। এই স্টেজে এইটা যেহেতু এটা খুবই আ বিগিনিং একটা স্টেজ। সো ওই স্টেজটাকে আপনাকে যথেষ্ট আ রিসোর্সফুল পড়াশোনা করে আপনাকে একদম কাইন্ড অফ প্রিপেয়ার্ড হয়ে আসলে ফিল্ডে নামতে হবে। আপনি জাস্ট হুট করে একটা মাথায় আসলো করে ফেললাম। ইটস নট লাইক দ্যাট। সো ওইটার বেশ কিছু ব্যাকগ্রাউন্ড, বেশ কিছু পড়াশোনা এটার এক্সাক্টলি আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ, সব বিভিন্ন কিছু বিষয় মিলে এইটা আপনাকে ওই স্টেপে আসতে হবে একটা রিসার্চ কোয়েশ্চেন যে ডেভেলপ করার স্টেপে। সো ফর এক্সাম্পল যে ১ম যেটা আমরা যদি হেলথ এর যেহেতু আমাদের একটু পাবলিক হেলথ ফোকাসের সো আমরা যদি হেলথ এর কোনো টপিকে আসি, হেলথ ছাড়াও হইতে পারে বা সোশ্যাল যেকোনো কিছু হতে পারে। সো ১ম যেটা আ কনসার্ন সেটা হলো যে এইটা কি কোনো প্রবলেম কিনা? মানে আপনি যেটা চিন্তা করতেছেন এটা কি আসলেই কোনো সমস্যা? এটা কি মানুষের জন্য সমস্যা? এটা কি মানে এটা যদি এমন হয় যে এটার জন্য শুধু আপনার কথার কথা, শুধু আপনার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা হচ্ছে। আর কারো সবাই ওকে। এইটা কিন্তু তখন রিসার্চ টপিক না। রিসার্চ টপিক ব্রডলি সেইটাই যেটা ব্রড একটা কনটেক্সট এ একটা বড় গ্রুপ অফ পিপল কে এফেক্ট করতেছে। ঠিক আছে? সো এটা সেভাবে চিন্তা করতে হবে যে এটা কি আসলেই একটা প্রবলেম কিনা? হু ইস এফেক্টেড? এখান থেকে কারা এফেক্টেড হচ্ছে? সেই গ্রুপটাকে আইডেন্টিফাই করা। তারপরে এপিডেমিওলজিক্যাল এভিডেন্স। সো এখানে জিনিসটা এরকম হলো যে আপনি সহজ ভাষায় যদি বলি এভিডেন্স মানে অর্থাৎ কারেন্ট এভিডেন্স কি আছে? আপনি যে চিন্তা করলেন যে এইটা হইলে এটা হয়। সো আমি আরেকটু সহজ একটা এক্সাম্পল যদি দেই যেটা আমাদের হয়তো পরবর্তীতে সাথে মিলবে সেটা হলো যে হাত ধোয়ার সাথে বাচ্চার অপুষ্টির একটা সম্পর্ক আ যদি আমি সেভাবে বলি। সো তাহলে কি হেলথ ইস্যু কিনা? যদি সেভাবে আবার শুরু থেকে আসি যে অফ কোর্স একটা হেলথ ইস্যু কারণ বাচ্চা অপুষ্টি হইলে এটা তো কেউই চাইবে না তার বাচ্চা অপুষ্ট হোক। সো সবাই চাইবে তার বাচ্চা হেলথি থাকুক। সো অফ কোর্স এটার প্রবলেম। কারা এফেক্টেড হচ্ছে? ছোট বাচ্চারা যাদের ইমিউনিটি বডিতে কম, যাদের ডিজিজ হওয়ার প্রবণতা বেশি এবং তারা অসুস্থ হইলে আল্টিমেটলি পুরো ফ্যামিলি এফেক্টেড। সো দেন কি এভিডেন্স আছে? সেগুলো খুঁজে বের করা যে এখন পর্যন্ত এই যে আমি বললাম যে বাচ্চা অপুষ্টি হওয়ার কি কারণ আছে? এগুলো তো অফ কোর্স অনেক রিসার্চ হইছে লাস্ট আম ডিকেডস অ্যান্ড ডিকেডস এ। সো সেগুলো সো ফার কি পাওয়া গেছে এবং আম কেন এটা স্টিল সমাধান হচ্ছে না, সেগুলো নিয়ে কি আর্টিকেল বা কি পড়াশোনা বর্তমানে এভেইলেবল, কি ডেটা এভেইলেবল আছে সেগুলো একটু স্টাডি করা। দেন স্টেক হোল্ডার পার্সপেক্টিভ। স্টেক হোল্ডার মানে হলো যারা মানে পলিসি মেকার বা বড় বিগ পিপল আরকি সহজ কথায়। গভর্নমেন্ট হইতে পারে, নন গভর্নমেন্টের হইতে পারে। সো তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে কিনা। সো অনেক সময় এটা ম্যাটার করে, এই কারণে ম্যাটার করে ফর এক্সাম্পল যদি একটা দেশের বাচ্চা অপুষ্টির সংখ্যা খুবই বেশি থাকে, তখন কিন্তু গভর্নমেন্টও বিভিন্ন ধরনের প্রজেক্ট দিতে থাকে। বিভিন্ন চ্যানেলে গভর্নমেন্টের প্রজেক্ট চলে বাচ্চাদের অপুষ্টি দূর করানোর জন্য। এনজিও গুলা বিভিন্ন প্রজেক্ট করে। তো তখন কিন্তু একটা কান্ট্রিতেই ওই কনটেক্সট এ কিন্তু আপনার একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যে ওই টপিক নিয়ে কাজ করার বা ওই টপিকের একটা সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হয় এবং এটাকে প্রমোট করার জন্য এই ধরনের রিসার্চ বা এই ধরনের যেকোনো ইয়াতে প্রমোট করার জন্যও কিন্তু গভর্নমেন্ট তখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান করে। কারণ তাদের জন্য এটা একটা প্রায়োরিটি এরিয়া। সো গভর্নমেন্টের এটা আমি যে হেলথ ইস্যু বা যে টপিক নিয়ে কথা বলতেছি সেটা কি গভর্নমেন্টের প্রায়োরিটি এরিয়া কিনা সেটাও একটা ম্যাটার করে। দেন আ প্রিভিয়াস বা মোস্ট রিসেন্ট যে রিসার্চ গুলো হইছে সেগুলো একটু স্টাডি করা। যে সো ফার কি পাওয়া গেছে এবং আ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় একটা রিসার্চ পেপার লিখলে তারা তাদের শেষ পেপারের শেষে এটা মেনশন করে দেয় যে তাদের স্টাডির উইকনেস গুলো কি ছিল। তারা কি মনে করে যে এই স্টাডিটা হয়তো আরেকটু এইভাবে করলে আরেকটু বেটার হইতে পারত। সো ওইখান থেকেও পিক করা যেতে পারে। যে ফর এক্সাম্পল একটা স্টাডি ধরেন করছে, একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল এর মধ্যে করছে। এখন ফর এক্সাম্পল একটা স্লাম কমিউনিটির মধ্যে নিয়ে কাজ করছে। অনলি ঢাকার স্লাম নিয়ে একটা কাজ করলো কেউ। যেকোনো টপিক হইতে পারে। বাট তারা তাদের স্টাডিতে লিখলো যে এই স্টাডি যেহেতু শুধু ঢাকার মধ্যে করা হইছে, সো এটা বলা খুব কঠিন যে বাংলাদেশের সকল স্লামের সেম অবস্থা। কারণ সব জায়গা থেকে নেওয়া হয় নাই। সো এটা তাদের একটা উইকনেস বলছে। সো কেউ সেম টপিকে কাজ করতে পারে। কিন্তু তারা তাদের ওই ইয়াটা বাড়ায় দিয়ে তারা চিন্তা করলো ওকে ফাইন। বাংলাদেশের মেজর সিটির যত স্লাম আছে আমরা সবগুলা নিবো। আ যে ডিভিশনাল যে সিটি গুলো আছে তাদের যে স্লাম গুলো আছে সেখান থেকে নিব। সো আপনি সেম টপিকে কাজ করতেছেন কিন্তু ওইটার যে উইকনেস ছিল ওইখান থেকে আপনি এটা পিক করলেন। ঠিক আছে? ব্যাপারটা এরকম আরকি। তার মানে ওইটা একটা গ্যাপ। তার গ্যাপটা কি ছিল যে সে সবগুলোকে নিতে পারে নাই। আ তার রিসোর্স কম থাকতে পারে। তার অনেকগুলো
ইয়া থাকতে পারে, কনটেক্সট থাকতে পারে। সো ওই গ্যাপটাকে আপনি ইয়া করলেন আরকি। সো এটা হলো এই সবগুলো ব্যাপারটা আসলে ওই ফার্স্ট স্টেপের মধ্যেই ব্রডলি পড়ে যায় আরকি। নেক্সট স্লাইড প্লিজ। ওকে। সো এটা একটা রিয়াল একটা এক্সাম্পল যে সো আমাদের 2nd স্টেপ যেটা ছিল যে একটা রিসার্চ আমরা সবই করলাম। পড়াশোনা করলাম, হেলথ প্রবলেম আইডেন্টিফাই করলাম, কারেন্ট কি কন্ডিশন আছে সেখানে সেটাও দেখলাম। গভর্নমেন্টের প্রায়োরিটি কিনা সবকিছু দেখে মনে হলো যে না ওকে এইটা একটা জরুরি বিষয়। এটা গভর্নমেন্টও এটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে। সো আমরা একটা ফাইনালি একটা রিসার্চ করতে চাই। এই হলো আমার টপিক। সো আমরা একটা রিসার্চ কোয়েশ্চেন এবং অবজেক্টিভ কিভাবে সেট করব? এটা একটা ইনিশিয়াল স্টেপ। সো এটা একটা রিয়াল একটা এক্সাম্পল। সো আমরা দেখলাম কি আমরা হাত ধোয়ার সাথে আমরা কিছু এভিডেন্স এবং দেখলাম যে হাত ধোয়ার সাথে বাচ্চার অপুষ্টির একটা আ সম্পর্ক আছে এবং এর জন্য এই এলাকার বা রুরাল কমিউনিটির বাচ্চারা খুবই অপুষ্টিতে ভুগতেছে। সো রিসার্চ কোয়েশ্চেন এর এক্সাম্পলটা কেমন হয়? এখানে একটা দেওয়া আছে যে, "হোয়াট ইস দ্য অ্যাসোসিয়েশন বিটুইন হাউসহোল্ড ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্র্যাকটিস অ্যান্ড দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন?" এটা আপনি জানতে চান যে এটার মধ্যে সম্পর্কটা কি? যে বাচ্চার হাত ধোয়ার সাথে আ তার নিউট্রিশনাল বাচ্চার হাত ধোয়া প্লাস পুরো হাউসহোল্ড এর হ্যান্ড ওয়াশ প্র্যাকটিস আসলে আ কারণ বাচ্চারা অনেক সময় তো সে নিজের হাতে খায় না, তার মা তাকে খাওয়ায় বা অন্য কেউ খাওয়াচ্ছে। সো হাউসহোল্ড এর হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা কেমন সেটা ইম্পোর্টেন্ট। সো সেক্ষেত্রে এটা হলো একটা রিসার্চ কোয়েশ্চেন এর এক্সাম্পল যে হোয়াট ইস দ্য অ্যাসোসিয়েশন। সো রিসার্চ কোয়েশ্চেন এবং রিসার্চ অবজেক্টিভ এর যে আ টেক্সটটা এটা দেখতে কাইন্ড অফ সিমিলার কিন্তু এখানে স্টার্টিং এ একটু ডিফারেন্স আছে স্লাইড। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে রিসার্চ কোয়েশ্চেন শুরু হইছে কোয়েশ্চেন, সো এর শুরু হইছে WH কোয়েশ্চেন দিয়ে। সো হোয়াট এবং অবজেক্টিভটা শুরু হয় টু। সো অবজেক্টিভ বাংলা হইলেও কিন্তু একটা উদ্দেশ্য। সো আমার এটার উদ্দেশ্য কি? আমি এটা করতে চাই। হ্যাঁ? সো এইজন্যই এটা টু দিয়ে শুরু হইছে। সো আমি একটা রিসার্চ করতে চাই। আমি জানতে চাই যে আ হাত ধোয়ার সাথে বাচ্চার আ নি নিউট্রিশনাল কোনো সম্পর্ক আছে কিনা। তো সেটা কি? যে প্রাইমারি আমার অবজেক্টিভটা কি হইলো? আমার প্রধান উদ্দেশ্য একটা রিসার্চের যে টু এক্সামিন হাউ হাউসহোল্ড ওয়াটার সোর্সেস অ্যান্ড স্যানিটেশন প্র্যাকটিস ইমপ্যাক্ট চাইল্ডহুড নিউট্রিশন স্ট্যাটাস। অর্থাৎ এটা কিভাবে বাচ্চার নিউট্রিশনের উপর ইফেক্ট ফেলতেছে এটা আমি জানতে চাই। এটা আ মানে বাচ্চার নিউট্রিশন তো কয়েকটা ইন্ডিকেটর থাকে সেভাবে আসলে করতে হয়। সো এটা যেমন স্টান্টিং ফর এক্সাম্পল এখানে এইজন্যই বলা আছে স্টান্টিং এবং আন্ডারওয়েট। সো স্টান্টিং হলো যেসব বাচ্চারা খাটো অর্থাৎ তার বয়সের অনুযায়ী বাচ্চারা বাড়ে নাই। অনেক বাচ্চা দেখবেন যে তার যে বয়স ৫ বছর বাট ওকে দেখতে লাগে ছোট। এই ধরনের বাচ্চাগুলো স্টান্টিং। আর আন্ডার ওয়েট হলো যে ওর ঠিক আছে, ওর হাইট-টাইট ঠিক আছে বাট ওয়েট খুবই কম একদম হ্যাংলা পাতলা। ঠিক আছে? তো বিভিন্ন রকমের ম্যালনিউট্রিশন ইন্ডিকেটর আছে। সো এটা কোনটা কিভাবে কাজ করে? ওয়াটার স্যানিটেশন প্র্যাকটিস এর যেটা এখানে লেখা আছে, ওয়াটার স্যানিটেশন প্র্যাকটিস ইস নট অল অ্যাবাউট হ্যান্ড ওয়াশ। এটার সাথে বা ওই বাড়িতে আপনার স্বাস্থ্যসম্মত টয়লেট আছে কিনা সেইটা একটা বিষয়। হাত ধোয়ার জন্য যে বেসিক এলিমেন্ট গুলো লাগে অর্থাৎ একটু হ্যান্ড ওয়াশ হইতে পারে বা সাবান হইতে পারে অথবা তাও না থাকলে স আ ছাই যেটা যে রান্নার পরে যেটা আসে সেটা দিয়েও মানে হাত ধোয়া যেতে পারে। যদি সিচুয়েশন এ যদি রিসোর্স না থাকে। মানে এই ধরনের গুলো আছে নাকি সিম্পলি তারা জাস্ট পানিতে হাত ধুয়ে দেয়। তো এই যে টোটাল ব্যাপারটা যখন আপনি রিসার্চ এ ডেটা কালেক্ট করবেন তখন কিন্তু আপনি টোটাল প্রত্যেকটা সিম্পল কম্পোনেন্ট কে ডেটা নিবেন। যে হাত ধোয় ভালো কথা সেটা কি ট্যাপের পানিতে হাত ধোয়? সো ট্যাপের পানিতে কি হয়? আপনি হাত ধুবেন পানিটা কিন্তু ফ্লো হয়ে চলে যায়। কিন্তু আপনি যদি এমন হয় যে একটা ছোট বালতির মধ্যে পানি ফিক্সড ওইখানে হাত ধুচ্ছে। সো ওইটা এবং এই ট্যাপে হাত ধোয়া এবং এরকম লিমিটেড জায়গার মধ্যে হাত ধোয়ার কিন্তু মানে আছে ডিফারেন্স আছে। বিকজ ওটা রানিং ওয়াটার সো ওইটা আবার রি-ইনফেকশন হওয়ার সুযোগ নাই। আর আপনি যদি একটা মগের মধ্যে কেউ হাত ধুইলো। সো ওই পানি সেম পানিতেই আবার হাত ধুচ্ছে। সো এটা একটা ইস্যু আছে। সো আপনি যখন ডেটা নিবেন তখন কিন্তু এরকম সবগুলো ডিটেইলস ডেটা আপনি ক্যাপচার করবেন। তখন এই প্রত্যেকটাই আপনি ওয়ান বাই ওয়ান দেখতে পারবেন যে আচ্ছা এটা কোনটা আসলে কেমন। সো এটা হলো প্রাইমারি আমার অবজেক্টিভ। এবং সেকেন্ডারি অবজেক্টিভটা কি? যে একটা বাচ্চার শুধু অপুষ্টির জন্য তো শুধুমাত্র ওই হাত ধোয়া না ধোয়ার উপরে আসলে ম্যাটার করে না। আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। তার ইকোনমিক কন্ডিশন একটা বড় ফ্যাক্টর। তার বাবা-মায়ের এডুকেশন একটা ফ্যাক্টর। জাস্ট বিকজ অফ যে তার বাসায় বা তার ফ্যামিলি সবাই খুব প্রপারলি হাত ধুচ্ছে আর কোনো কিছু ঠিক নাই। আর কোনো কিছু ঠিক নেই। তো এটার জন্যই বাচ্চার নিউট্রিশন ঠিক হয়ে যাবে না।
কারণ আমাদের এই জন্যই একটা কনসেপ্ট আছে সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ, অর্থাৎ আমাদের হেলথকে আমাদের যে আশেপাশের পারিপার্শ্বিক কন্ডিশন, আমাদের সোসাইটি বলেন, আমাদের ফ্যামিলি, এটা শুরু হয় একদম ইন্ডিভিজুয়াল লেভেল থেকে, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনার হেলথ স্ট্যাটাসটা কেমন। দেন শুরু হয় আপনার হাউস হোল্ডের মতো, অর্থাৎ আপনার হাউস হোল্ড এনভায়রনমেন্ট কেমন, আপনার বাড়ির বিল্ট ম্যাটেরিয়াল কেমন, সেটাও আপনার হেলথকে ডিটারমাইন করে। দেন আপনার কমিউনিটি কেমন, সেটার উপর ডিটারমাইন করে। দেন আপনার কান্ট্রি কেমন, সেটার উপর ডিটারমাইন করে। সো আমাদের হেলথ, সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথের কনসেপ্টটাই এরকম, যে বিভিন্ন লেয়ারে লেয়ারে আমাদের হেলথের উপরে ইম্প্যাক্ট আছে। সো সেকেন্ডারি অবজেক্টিভ এটাও, যে আমরা আমাদের প্রাইমারি ওটা দেখতে চাই যেটা আমাদের মেইন কোশ্চেন, এর বাইরে আদার্স কি কি ফ্যাক্টর আছে, তার সোশ্যাল কি কি ফ্যাক্টর আসলে এই বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাসকে ডিটারমাইন করতেছে, সেটাও আমরা দেখতে চাই আর কি। তো এইভাবে আমরা সাধারণত রিসার্চ কোশ্চেনকে দুইটা তিনটা, ইউজুয়ালি এরকমই থাকে, লিমিটেড থাকে, এটা অনেক সময় 10টা 20টা কখনোই হয় না, একটা দুইটা এরকমই থাকে, লিমিটেড অবজেক্টিভ নিয়েই আমরা একটা রিসার্চের কাজ করি আর কি। ওকে, সো এরপরে যে আমরা যদি আবার ব্যাক টু আমাদের যে স্টেপ সেকশনে চলে যাই, যে আমাদের প্রথমে ছিল একটা আইডিয়া জেনারেট করা, রিসার্চের কোশ্চেন ডেভেলপ করা, ওইখানে একটা ইয়া ছিল যে কারেন্ট এভিডেন্স কি কি আছে সেটা জানা। কারণ বর্তমানে কারেন্ট এভিডেন্স কি সেটাই যদি আপনি না জানেন, সো আপনি নেক্সট কি কাজ করবেন সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন। সো কারেন্ট কি কি এভিডেন্স আছে সেটা বুঝতে পারার অন্যতম একটা ওয়ে হলো যে লিটারেচার খুঁজে বের করা। লিটারেচার মানে হলো যে ওই টপিকের কি কি এভিডেন্স আছে, এক্সিস্টিং আপ টু ডেট ইনফরমেশন কি কি সেটা খুঁজে বের করা। এখন এটা আমি কোথায় খুঁজে পাবো? গুগল, যে কোনো কিছু হইলে আমরা গুগলে সার্চ দিয়ে দিই। সো আপনি প্রথমে গুগলেও দিতে পারেন, যে কোনো টপিকে আপনি ইনিশিয়ালি, যা আপনি কিচ্ছু জানেন না, জাস্ট মাথায় আসছে, ওকে গুগল করে ফেলি, দ্যাটস ফাইন। কিন্তু যখন আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে যাবেন, যখন আপনি একটা প্রপার ওয়েতে যাবেন, তখন আপনাকে ওই প্রপার কিছু মেথড আছে, প্রপার কিছু জায়গা আছে যেখানে আপনাকে সার্চ করতে হবে। আপনি গুগলে সার্চ করলে পাবেন, কিন্তু সবগুলো হয়তো পাবেন না। কিন্তু সবগুলো পাওয়ার জন্য আপনাকে যে পাবমেড অর গুগল স্কলার, আপনার হয়তো অনেকে নাম শুনে থাকতে পারেন এই দুটোর। এটা সিম্পল, আপনি যদি গুগলে গিয়ে পাবমেড লিখেন একটা লিঙ্ক চলে আসবে। এটা জাস্ট ওই গুগল টাইপেরই একটা সার্চ ইঞ্জিন, কিন্তু এটার স্পেসিফিক বৈশিষ্ট্য হলো এরা শুধুমাত্র সায়েন্টিফিক এভিডেন্সের জন্য এই সার্চ। ধরুন আপনি যদি গুগলে সার্চ করেন, ও কিন্তু আপনার সব দিয়ে দিবে, সায়েন্টিফিকটা দিবে, নন সায়েন্টিফিক দিবে, অল অল যা পায় ও সবগুলো দিয়ে দিবে। কিন্তু এই দুইটা সার্চ ইঞ্জিন স্পেসিফিক্যালি অপটিমাইজড ফর সায়েন্টিফিক এভিডেন্স। সো এই দুইটাতে আপনি গিয়ে যদি সার্চ করেন, তখন আপনার ওই স্পেসিফিক ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। এবং এই দুইটা সার্চ ইঞ্জিনকে আমরা আরেকটু এফেক্টিভলি ইউজ করার জন্য বিভিন্ন ধরনের টার্ম ইউজ করি বা কিছু টেকনিক ইউজ করি আসলে, যেগুলো ইউজ করলে আমরা আমাদের স্পেসিফিক, আরো স্পেসিফিক ইনফরমেশনগুলো পেয়ে যাই। সো এটা আমরা কিভাবে করি? প্রথমে যেটা থাকে, আমরা কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করি, জাস্ট র্যান্ডমলি কোনো কথা লিখি না। নর্মালি গুগলে যেরকম আমরা যা মন চাই লিখে দিই, কিছু না কিছু চলে আসে। কিন্তু এইগুলোতে আমরা একটু সিস্টেমেটিক্যালি কিছু টার্ম দিয়ে ইউজ করি। যেমন ফর এক্সাম্পল, আমরা আমাদের যে এক্সাম্পলটা দিলাম যে হাউস হোল্ডের হ্যান্ড ওয়াশের সাথে বাচ্চার অপুষ্টির কি সম্পর্ক আছে। সো এখানে কি কি আমার এই টোটাল লাইনটার মধ্যে কিছু কিওয়ার্ড আমাকে সিলেক্ট করতে হবে। হ্যান্ড ওয়াশ একটা বড়, হ্যান্ড ওয়াশ এবং চাইল্ড ম্যালনিউট্রিশন, এই দুইটা আমার মেজর টার্ম। এখন হ্যান্ড ওয়াশের সাথে হ্যান্ড ওয়াশের কিছু কাইন্ড অফ সিমিলার ওয়ার্ড থাকতে পারে। এখন হ্যান্ড ওয়াশ এবং চাইল্ড ম্যালনিউট্রিশন যদি শুধু এই দুইটা স্পেসিফিক করে আপনি সার্চ করেন, প্রবলেম হলো শুধুমাত্র এই দুইটা রিলেটেড যেটা আছে সেটাই আসবে। এখন সিমিলার শব্দও তো ব্যবহার হতে পারে, এটা আমি আপনি জানি না যে কে কোন শব্দ ইউজ করছে। সো এই জন্য আমরা যেটা করি, কিছুটা সিমিলার শব্দগুলোকে ওইটার আন্ডারে দিয়ে দিই। ফর এক্সাম্পল, যে হ্যান্ড ওয়াশের সাথে কি কি যুক্ত আছে, ওয়াটার, স্যানিটেশন, হ্যাঁ, প্লাস হ্যান্ড ওয়াশ, মানে অল্টারনেট কিছু শব্দ দিয়ে দিই, যেন যে কোনো একটা থাকলেও যেন আমি পাই। আর চাইল্ড ম্যালনিউট্রিশন, চাইল্ড ম্যালনিউট্রিশন যেটা, সেটারও কিছু সিমিলার শব্দ আছে। তো এই সিমিলার শব্দগুলোও আমরা দিই, কারণ আপনি যদি একটা শব্দতে স্পেসিফিক হয়ে যান, তখন যেটা হবে যে আপনার সার্চের রেজাল্টটাও লিমিটেড আসবে। সো আমরা চাই যে একটু বেশি বেশি আসুক, সে যেন আমার জানাটা বেশি হয়। সো সেক্ষেত্রে ওই সিমিলার শব্দগুলো ব্যবহার করি, যে আমরা প্রথমে সিলেক্ট করলাম দুইটা ব্রড টার্ম, একটা হলো হ্যান্ড ওয়াশ, একটা হলো ম্যালনিউট্রিশন। সো হ্যান্ড ওয়াশের আন্ডারে আরো ধরেন 4টা ইয়ে আছে, সিমিলার শব্দ আছে। আবার ওই পাশে ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে আরো 2-3টা আছে। সো ওইগুলো আমরা সবই ইনক্লুড করে দিই, যেন কোনো কিছু বাদ না যায়। এবং সেটা আমরা কিভাবে লিখি? যখন ওই সার্চে গিয়ে আপনারা জাস্ট গুগল করবেন, এই লিঙ্ক, যে কোনো একটা লিঙ্কে আপনারা যদি যান, সিম্পলি গিয়ে আপনি এই অর দিয়ে দিয়ে, অর্থাৎ যেটা বললাম যে প্রথম আমাদের সে ছিল কি, হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের জন্য ধরেন 4টা
অল্টারনেট শব্দ আছে। কি কি আছে? ওয়াটার আছে, স্যানিটেশন। দুইটা আমি এখানে যেহেতু দুইটা বলছি, সো দুইটার জন্য সুবিধা। সো দুইটা ওয়াটার এবং স্যানিটেশন আছে। সো এই দুই ধরনের শব্দ অর দিয়ে যুক্ত হবে, অর্থাৎ আমার যে আর্টিকেল খুঁজতেছি তার মধ্যে ওয়াটার অথবা স্যানিটেশন যে কোনো একটা থাকলেই হবে। সো প্রথম কম্পোনেন্টের সবগুলা, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, এগুলো আপনি অর দিয়ে দিয়ে যুক্ত করবেন। হয় প্রথমটা অর, দ্বিতীয়টা, তৃতীয়টা অর, অর্থাৎ এইটা অথবা এইটা অথবা এইটা, যে কোনো একটা হলেই হবে। দেন আপনি ব্র্যাকেট ক্লোজ, এরপরে দিবেন অ্যান্ড, অর্থাৎ এটার সাথে আমি এটা এখন যুক্ত করব। সো এগুলো সবই অর দিয়ে যুক্ত হয়েছে। এরপরে মাঝখানে হলো অ্যান্ড, এই পাশে এসে আবার নিউ নিউ কম্পোনেন্ট শুরু, সেখানে আবার অর করে যুক্ত হবে। ওকে, সো সেটাই মূলত এখানে আমাদের যে এক্সাম্পলটা আমি দিয়ে বলছি, যে ওয়াটার অর স্যানিটেশন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড নিউট্রিশন অর ম্যালনিউট্রিশন ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এই কম্পোনেন্ট যোগ করব কি দিয়ে? অ্যান্ড দিয়ে। আর এই কম্পোনেন্টের মধ্যে যা যা থাকবে সবগুলো অর দিয়ে যুক্ত থাকতে। এখন সেই শব্দ কতগুলো আছে সেইটা আম, আপনি কন্টিনিউ করবেন আর কি। দেন এখানে আরো কিছু অ্যাডভান্স ইউজ করা যায়, যেমন আপনি যদি চান যে আমি, কারণ আপনি যদি এইভাবে লিখে সার্চ দেন সেই 1980-90 সালের সকল পেপার চলে আসবে, এখন 2025। সো আপনি যদি মনে করেন যে না, আমি অত বেশি পুরাতন চাই না, আমি একটু দেখতে চাই যে লাস্ট 5 বছরে কি কি হয়েছে, এটুকু হলেই আমার এনাফ, সেটা আপনি ওখানে সিলেক্ট করে দিতে পারবেন যে আমি শুধু 5 বছর চাই। আপনি যদি মনে করেন যে আমি আহ, শুধুমাত্র বাংলাদেশেরটা চাই, কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিবেন, চলে আসবে। আপনি যদি মনে করেন না, আমি একটু বাংলাদেশ এবং আরো সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সবগুলোটা জানতে চাই, আপনি জাস্ট ওখানে কান্ট্রিটা বাড়াই দিবেন, সেটা আসবে আর কি। ওটা কাস্টমাইজ করা আর কি, যে আপনি যেভাবে চান আপনার মানে বেসড অন ইউর ইন্টারেস্ট। আপনি যদি মনে করেন আমি আফ্রিকানটাও একটু দেখতে চাই, আমাদেরটাও দেখতে চাই, এশিয়ান এবং আফ্রিকানের ব্যাপারটা কেমন, ওদের কি কোনো ভ্যারি করে কিনা, সো এই প্রত্যেকটা জিনিস আপনি ওখানে অ্যাড করে দিতে পারবেন। দেন আপনার নেক্সট স্টেপ হলো যে আপনি কুইকলি এটা রেজাল্টস, গুগলের মতো করে সামনে রেজাল্ট চলে আসে, বিভিন্ন পেজ থাকে, 1 2 3 4 পেজ। সো আপনি জাস্ট কুইকলি তখন গো থ্রু করবেন, গো থ্রু করে আপনি আপনার আর্টিকেলগুলো সিলেক্ট করবেন আর কি, যে ওকে এইগুলো, কারণ ইনিশিয়ালি যখন আপনি কুইকলি স্ক্যান করবেন, মানে দেখবেন, তো তখন তো আসলে টোটালটা পড়া সম্ভব না। আপনি হয়তো যতটুকু দেখা যাচ্ছে ওইটুক থেকে একটা আইডিয়া নেবেন যে হ্যাঁ এটা কাজে লাগতে পারে, ওইগুলোকে আপনি সিলেক্ট করে রাখলেন যে ওকে, আপনার এই যে যা যা বললাম, যে এইটা সার্চ দেওয়ার পরে 500টা রেজাল্ট আসছে, টোটাল রেজাল্ট 500। আপনি খুবই দ্রুত, এটা খুব কুইক স্ক্যান বলে, কাইন্ড অফ স্কিমিং বলে, ওইটা দিয়ে আপনি টাইটেল অর অ্যাবস্ট্রাক্ট থেকে স্ক্যান করে আপনি দেখলেন যে ওকে এই 500টার মধ্যে মোটামুটি 70টা আছে যেগুলো আমার হয়তো লাগতে পারে, এই 70টা আমার লাগতে পারে। সো আপনি এই 70টা খুব দ্রুত সিলেক্ট করে ফেললেন। সো আপনার কিন্তু 500টা আর দেখা লাগলো না। এরপরে আপনি টোটাল টাইম স্পেন্ড করবেন ওই যে 70টা আপনি সিলেক্ট করছেন শুধুমাত্র সেটার উপরে। ওই 70টাকে আপনি নিয়ে ফার্দার স্টাডি করে আপনার যে রিসার্চ গ্যাপ বা আপনার যেটা কারেন্ট কি কন্ডিশন সেটা বের করা, 70টা পরে আপনার নোট নেওয়া বলেন, ডিজিটালি অ্যানালগি যেভাবে আপনি পছন্দ করেন সেভাবে নোট নিয়ে মূলত আপনি সেখানে ওই কারেন্ট এভিডেন্স গুলো অ্যাকুমুলেট করতে পারলেন যে ওকে, এই টপিকের কারেন্ট এভিডেন্সটা এখানে আসি, এরপরে আমি এখানে যাইতে চাই, বা আমি আমার স্টাডিটা হবে, আমার রিসার্চটা হবে এইখানে। সো ওইটা আপনাকে গাইড করবে, এই টোটাল প্রসেসটাই, এই টোটাল পড়াশোনাটা আপনাকে গাইড করবে যে আপনাকে কি করতে হবে। ওকে, সো এটা মূলত আমাদের একটা লিটারেচার সার্চের স্টেপ, যেখান থেকে আমরা আমাদের কারেন্ট এভিডেন্স গুলো কি কি আছে সেগুলো আমরা জানতে পারি আর কি। সো আই থিঙ্ক এইটা আমার লাস্ট স্লাইড ছিল। আম, এরপরে সাব্বির ভাই কথা বলবে নেক্সট টপিক নিয়ে। আপনাদের যদি আমার পার্টে কোনো কোশ্চেন থাকে, আমরা যখন আমাদের কিউএনএ যাবো তখন এগেইন আমরা এখানে আসতে পারি, এখানে এসে যে কোনো কোশ্চেন থাকলে আমরা রেসপন্স করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ধন্যবাদ ভাই। সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সো আমি হচ্ছে আসলে নতুন কোনো টপিকস না, আমি শুধু হচ্ছে আপনারটাই হচ্ছে কন্টিনিউ করব আর কি। সো আমি জাস্ট একটু হালকা কুইকলি রিক্যাপ করব সাব্বির ভাই কি বললেন আর কি। সো শুরু থেকে সাব্বির ভাই শুরু করছে কিভাবে রিসার্চ কোশ্চিন আইডেন্টিফাই করতে হয়, খুঁজে বের করতে হয়, দেন হচ্ছে অবজেক্টিভটা কিভাবে ডিফাইন করতে হয়, প্রাইমারি অবজেক্টিভ থাকতে পারে, সেকেন্ডারি অবজেক্টিভ থাকতে পারে আপনার। তারপর দেন অবজেক্টিভটা সার্ভ করার জন্য উনি দেখালো যে কিভাবে আপনি একটা সুন্দর স্ট্রাকচার ওয়েতে কি বলে লিটারেচার সার্চ করতে পারেন, পাবমেড বলেন, গুগল স্কলার বলেন।
আর অনেক সার্চ ইঞ্জিন আছে সেগুলোতে দেখালো। সো এখন ধরে নেন যে হচ্ছে আমরা সোফার আমরা হচ্ছে লিটারেচার সার্চ করে ফেলছি। লিটারেচার সার্চ করার পরে আমরা কিছু এভিডেন্স পাইছি, দ্যাট মিনস আর্টিকেল পাইছি, তাই না? আমি কিন্তু সেম টপিকসে রাখছি আর কি এখানে অবজেক্টিভটা, যাতে এটা হইতেছে ফ্লোটা মেনটেন করে আর কি। সো ধরেন এই টপিকসে লিটারেচার সার্চ করলাম, সার্চ করার পরে আমরা কি পাইলাম, এই টপিকসে বা এই হ্যান্ড ওয়াশিং বা বলেন যে আন্ডার নিউট্রিশন, এটার উপরে যা কাজ হয়েছে দেশে বিদেশে, সবগুলো মোটামুটি সব আর্টিকেল আমার লিটার সার্চ ইঞ্জিনে চলে আসলো। ওখান থেকে আমি কিছু আর্টিকেল নিলাম, পড়লাম, পড়ে হচ্ছে কিছু ভেরিয়েবল বের করলাম, ফ্যাক্টর বের করলাম, ঠিক আছে? সো আমার এখানে একটু আমি একটু হাইলাইট করতে চাই আর কি, আমরা যেহেতু এখন একটু মেথড পার্টে যাচ্ছি, সো হয়তো বা একটু টেকনিক্যাল টার্ম আসবে, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব যে হচ্ছে আপনাদের যাতে কষ্ট না হয় বোঝার জন্য। সো জাস্ট বেয়ার উইথ মি। সো ফার্স্ট অফ অল কি, যে আমাদের অবজেক্টিভটাই কি ছিল, যে আমাদের অবজেক্টিভটা ছিল হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ার। জাস্ট আমি একটা টার্ম ইউজ করছি, ওয়াটার কি বলে ওয়াশ, যেটাকে বলে সেটাতে তো অনেকগুলো আছে, ওয়াটার আছে, স্যানিটেশন আছে এবং হ্যান্ড ওয়াশিং আছে। তার মধ্যে আমি একটা ইন্ডিকেটর ইউজ করছি এখানে শুধু ফর সিম্পলিসিটি, হ্যান্ড ওয়াশিং এবং হচ্ছে চাইল্ড নিউট্রিশনাল স্ট্যাটাস, আন্ডার নিউট্রিশন আর কি। আন্ডার নিউট্রিশনের মধ্যে তো অনেকগুলাই থাকে, যেমন ভাই একটু আগে বললো যে হইতেছে স্টান্টিং আছে, ওয়েস্টিং আছে, আবার আন্ডার ওয়েট আছে। সো আমি সবগুলো ইন্ডিকেটর না নিয়ে একটা ইন্ডিকেটর ইউজ করতেছি, সো স্টান্টিং, বাচ্চারা যারা যেগুলা খাটো বাচ্চা আর কি। সো আমি দেখতে চাচ্ছি যে কি, আবার অবজেক্টিভ আমি ডিফাইন করতেছি, আমি দেখতে চাচ্ছি যে কি, যে হাউস মেম্বারদের বা হাউস হোল্ডের হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসের সাথে বা বিহেভিয়ারের সাথে তারা কেমন হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করে কিনা, ওইটার সাথে হচ্ছে আমার চাইল্ড স্টান্টিং এর কোনো সম্পর্ক আছে নাকি। ঠিক আছে? সো তার মানে আমি আমার আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আউটকাম হচ্ছে আমার ক্লিয়ার। আউটকাম কি, আমি যেটা দেখতে চাই, হ্যাঁ, আর যেটা রেজাল্টস চাই সেটা হচ্ছে কি আমার স্টান্টিং, তাই না? সেক্ষেত্রে ধরে নিলাম যে আমাদের স্টান্টিংটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে? ইয়েস মানে হ্যাঁ বাচ্চারা স্টান্টেড, নো মানে হচ্ছে বাচ্চারা স্টান্টেড না। সো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে, নট নিউমেরিক নাম্বার না, ঠিক আছে, এটা ক্যাটাগরিক্যাল, ইয়েস নো। ঠিক আছে, এই বাসায় গেলাম যখন ডেটা কালেক্ট করতে ডেটা কালেক্ট করতে যায়, বাসা নম্বর ওয়ানে গেলাম, যাই দেখলাম যে হইতেছে একটা বাচ্চা পাইলাম, ঠিক আছে, পাইলাম, ওখানে আমি ক্যাটাগরি করলাম, ধরেন যে এই বাচ্চাটা স্টান্টেড, ঠিক আছে। হাউস হোল্ড টুতে গেলাম, 2 নম্বর বাসায় গেলাম, আহ, একটা বাচ্চা পাইলাম আন্ডার 5, দেখলাম যে স্ট্যান্ডার্ড না, তখন নো দিলাম আর কি। ফর এক্সাম্পল, আমি জাস্ট শুধু আহ, আমরা বোঝার জন্য বলতেছি। তো এইটা হচ্ছে আউটকাম। তারপর আমার হচ্ছে, আমার কিন্তু এক্সাক্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এখানে, আমি স্পেসিফিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে আমার এই অবজেক্টিভে কি, যে আমি হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ার বা হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস অফ হাউস হোল্ড, এটা হচ্ছে আমার কি স্পেসিফিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটারই অ্যাসোসিয়েশনটা আমি দেখতে চাচ্ছি কার উপরে, আউটকামের উপরে। সো আমার এক্স আছে, মানে ধরলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার ওয়াই আছে, এটা হচ্ছে আউটকাম। সো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ধরলাম হচ্ছে আমি কি, একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এটা 3টা ক্যাটাগরি আছে, কি কি, বেসিক, খুবই বেসিক হ্যান্ড ওয়াশ প্র্যাকটিস করে একটা হাউসহোল্ড, হ্যাঁ, লিমিটেড থাকতে পারে, লিমিটেড, ওকে, এবং অনেকে থাকতে পারে যে না, কোনোটাই নাই, ঠিক আছে। এটা হইতেছে দুইটাও থাকতে পারে, 2 ক্যাটাগরি হইতে পারে, 3 ক্যাটাগরি, আমি ধরে নিলাম ফর সিম্পলিসিটি, যেটা আমার এটাও একটা আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ওকে। এখন এই রিসার্চে তো হচ্ছে একটু আগে ভাই যে বললো যে হচ্ছে আমরা যখন ডাটা কালেক্ট করতে যাবো, আমার স্পেসিফিক অনেক অনেক জিনিসগুলো হইতেছে কি আমরা কালেক্ট করব। সো আমরা ওই স্টাডিগুলো পড়ালেখা করে, যে লিটারেচার থেকে যেসব স্টাডি পাইলাম ওখান থেকে পড়ালেখা করে আরও পাইলাম যে হচ্ছে কি, তারা বলছে যে হচ্ছে চাইল্ড এজটাও হচ্ছে আমার আউটকামের সাথে জড়িত, স্টান্ডিং এর সাথে জড়িত, চাইল্ড সেক্সটাও ইম্পর্টেন্ট করে, ঠিক আছে। তারপর হইতেছে বার্থ র্যাঙ্ক, হ্যাঁ, ফার্স্ট বার্থ, সেকেন্ড বার্থ, থার্ড, এইগুলা, এগুলো হচ্ছে আমি লিটারেচার থেকে পাইলাম, সেটা হচ্ছে আমার আউটকামকে একটা অ্যাসোসিয়েশন আছে এগুলোর সাথে, আউটকামের একটা টুইন কিনা সেটা, বার্থ ওয়েট কেমন, হ্যাঁ, এটাও একটা ডিপেন্ড করে যে হচ্ছে বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাসটা কেমন হবে। ডেফিনেটলি মাদার্স এজ ডিপেন্ড করে, হ্যাঁ, আহ, কম বয়সী, খুব কম বয়সী নাকি হচ্ছে ওকে, গুড, এরকম মাদার্সেসটাও ডিপেন্ড করে, মাদার্সের এডুকেশন লেভেলটাও কি বলে চাইল্ড স্টান্টিং বা নিউট্রিশনাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। কারণ হচ্ছে কি, মানে একটা মাদার যদি এডুকেটেড হয়, তাহলে তিনি তার হচ্ছে বাচ্চাদের কি বলে পুষ্টির বিষয়ে সচেতন থাকবেন, সো এটা একটা ইম্পর্টেন্ট, তাই না? আবার এখানে আবার হইতেছে এডুকেশন লেভেলটাও ইম্পর্টেন্ট হ্যান্ড ওয়াশিং বিহেভিয়ারের সাথে, তাই না? যে হইতেছে একটা পরিবারের মারা যদি হচ্ছে এডুকেটেড হয়, তারা হইতেছে তার পরিবারকে মোটিভেট করতে পারবে যে হইতেছে হ্যাঁ, হাত ধো, খাওয়ার আগে হাত ধো, এই
এরকম আর কি ব্যাপারটা। ইনকাম, একটু আগে ভাই যেটা বলতেছিল, এগুলা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর গুলা খুবই ইম্পর্ট্যান্ট। সোসিও, আমরা যেটা বলে সোসিও ডেমোগ্রাফি আর সোসিও ইকোনমিক ফ্যাক্টর, এগুলা যেমন এজ, এডুকেশন, ইনকাম, কোথায় থাকি আমি, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, রুরাল এরিয়াতে হয়তোবা প্র্যাকটিসটা কম হইতে পারে, কারণ রুরাল এরিয়ার মানুষজন হয়তোবা অত অতটা হয়তো এডুকেটেড নাও হইতে পারে। খুব রুরাল এরিয়ার কথা যদি আমি বলি, সো এই নিউট্রিশনের ব্যাপারে আহ, তারা সচেতন নাও থাকতে পারে। হুম। অ্যাক্সেস টু ওয়াটার সোর্সেস, আলাদা আদার্স জিনিসপত্র আছে, স্যানিটেশন, সবকিছুই আর কি আসলে আমার কি এই অ্যাসোসিয়েশনটাতে প্রভাব ফেলতে পারে আর কি, বা চাইল্ড নিউট্রিশনাল স্ট্যাটাসটাতে প্রভাব ফেলতে পারে। সো এই যে আমি লিটারেচার সার্চ করলাম, হান্ড্রেডস অফ আর্টিকেল পাইলাম, আমি ওখান থেকে আমি দেখেন খুব সুন্দর করে সামারাইজ করে আমার যেসব ইনফরমেশন দরকার ছিল সেগুলো আমি বের করলাম ফর আমার মেথডের জন্য, তাই না? সো আমি ওখান থেকে আউটকাম পাইলাম, আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি সেটা আমি ডিফাইন করে ফেললাম। এই দুইটা তো হচ্ছে আমার অবজেক্টিভ থেকেই চলে আসে, এবং হচ্ছে আমি দেখলাম যে এই আর্টিকেল বা এই টপিক্সের লিটারেচার সার্চ করার পরে বিভিন্ন এভিডেন্স, বিভিন্ন দেশের বা বিদেশের এভিডেন্সে তারা হচ্ছে এই কি কি ফ্যাক্টর জড়িত আছে আউটকাম বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে, কি কি ভেরিয়েবল থাকতে পারে, সেগুলা ওনারা বলছে আর কি। আমি ওগুলো জাস্ট নোট ডাউন করে নিলাম। সো একটা লিটারেচার সার্চ করলাম, সার্চ করার পরে আমরা এই ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করে নিয়ে আসলাম। নাও এখন কি আমাদের, এখন আমাদের হচ্ছে মেথডে যাইতে হবে বা মডেলিং এ যাইতে হবে, কিভাবে এখন আমি করব। আমার ডেটা আছে এখন, সরি, এরপরে হচ্ছে আমি আমার ডেটাতে যাব আর কি, ঠিক আছে? আহ, ধরেন যে সেকেন্ডারি একটা ডেটা, বা হচ্ছে আপনি যদি প্রাইমারি ডেটা কালেক্ট করেন সার্ভে ফর্ম দিয়ে, হচ্ছে আপনার এই সব ডেটাগুলো কালেক্ট করতে হবে প্রত্যেকটা। আপনার ফর্মে মেক শিওর করতে হবে যাতে প্রত্যেকটা ভেরিয়েবল থাকে আর কি, ঠিক আছে? আপনি একটা ভেরিয়েবল থাকবে ওখানে, বা একটা কোশ্চেন থাকবে যে বাচ্চার সেক্স কি, ঠিক আছে? তারপর দিচ্ছে ইনকাম কত, হাউস হোল্ডের ইনকাম কত। সো যদি আপনি সার্ভে করেন আর কি, আর সার্ভে না করলে হচ্ছে আপনার সেকেন্ডারি সোর্স থেকে ডেটা নিতে হবে আর কি। সো ধরেন যে হচ্ছে আপনি একটা সেকেন্ডারি সোর্স থেকে ডেটা পাইলেন, যে জায়গায় হচ্ছে আপনার এই সব ভেরিয়েবল গুলো আছে, ধরে নিলাম। ওকে, এখন আমি কি করব? ডেটাও প্রসেস করা শেষ, আপনার প্রত্যেকটা ভেরিয়েবল আপনি আইডেন্টিফাই করে ফেললেন, এখন আমি কিভাবে আহ, আমি এই রিলেশনশিপটা অ্যাসেস করব? কেউ একজন কি বলতে পারবেন যে কিভাবে আসলে অ্যাসেস করা যেতে পারে? কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অর মেথড অডিয়েন্সের মধ্যে থেকে? আমি জানি যে হইতেছে, ধরেন যে হাইপোথিসিস হইতেছে। টেস্টিং, ভাইয়া যেটা বলে আর কি, ওই যে কাই স্কোয়ার টেস্ট, এটা যেহেতু দুটাই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। গ্রেট, ইয়েস, হ্যাঁ, সেটাই। আর কি হইতে পারে? হ্যাঁ, টেস্টিং এর মধ্যে কাজ কাটে, এটা আপনি 100% কারেক্ট। ওকে, ধন্যবাদ আপনি আপনার কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য, আর কি এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, যে যেহেতু দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ইনিশিয়ালি আমরা হচ্ছে কি দেখতে পারি, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কিনা, এটা আমরা কাইস্কার টেস্ট দিয়ে করতে পারি। সো এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য যে কোন সময় কোন টেস্ট ইউজ করবেন, সেটার জন্য আমি একটা ফ্লো চার্ট একটা হচ্ছে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করতেছি আর কি। সো এটা হইতেছে এই সোর্স থেকে নেওয়া। So আপনারা গেলেই হইতেছে এই ফ্লো চার্টটা পাবেন, আমি এখানে সোর্স রেফারেন্স করে দিছি। এটা আমার পছন্দ লাগছে, বাট যদিও এটার একটু এডিট দরকার, আমি সেটা বলবো আর কি। একটু টেকনিক্যাল টার্মে যাচ্ছে, বাট ব্যাপারটা সহজ হয়ে যাবে। ধরেন যে হইতেছে আমরা কোন টেস্ট ইউজ করব, সেটা ডিপেন্ড করে হচ্ছে যে কি আমার রিসার্চ অবজেক্টিভ কি, এবং হচ্ছে আমার কেমন ডেটা আছে, তাই না? সো ধরেন যে হচ্ছে আমার রিসার্চ অবজেক্টিভ কি ছিল, স্টার্টিং এর সাথে হ্যান্ড ওয়াশের কি অ্যাসোসিয়েশন দেখা। আমার অবজেক্টিভ কি, অ্যাসোসিয়েশন দেখা, ঠিক আছে? এখন আমার ভেরিয়েবল গুলা কি, দুইটা ভেরিয়েবলই হচ্ছে আমার কি ক্যাটাগরিক্যাল। সো যদি আমার হচ্ছে ভেরিয়েবল গুলা ক্যাটাগরিক্যাল থাকে, এবং তাদের মধ্যে যদি আমি অ্যাসোসিয়েশন চেক করতে চাই, তাহলে সেজন্য আমার হচ্ছে আপনার কি এখানে কাইস্কার টেস্ট ইউজ করতে হবে, যে ভাই আর কি রেসপন্স করলেন, সো উনি ঠিক। এখন ধরেন যে আপনার হইতেছে ডেটাটা আপনার ক্যাটাগরিক্যাল না, তাই না? ধরেন যে আমার হইতেছে আপনার হচ্ছে কন্টিনিউয়াস ডেটা আছে, ফর এক্সাম্পল। হ্যাঁ, তাইলে হইতেছে যে তখন আপনি জিজ্ঞাসা করতে হবে যে হইতেছে আপনার কোশ্চিনটা কি, সেটা আপনি কি রিলেশনশিপ দেখতে চান নাকি হচ্ছে ডিফারেন্স দেখতে চান। যদি আপনি রিলেশনশিপ দেখতে চান, ধরেন যে দুইটাই যদি নিউমেরিক ভেরিয়েবল হয়, ধরেন যে এজ এন্ড ইনকাম, ঠিক আছে? এজ নিউমেরিক ডেটা 20, 30, 40, 50, ইনকাম 10,000, 20,000, 30,000, 40,000, ঠিক আছে? তো দুইটা যখন নিউমেরিক ডেটা হবে, তখন আপনি হইতেছে কোরিলেশন অ্যানালাইসিস করবেন, ঠিক আছে?
সো এই কোরিলেশন অ্যানালাইসিস দিয়েও আপনি হচ্ছে অ্যাসোসিয়েশন দেখতে পারবেন দুইটা নিউমেরিক ভেরিয়েবলের মধ্যে, বুঝতে পারছেন? হুম, তারপর আছে রিগ্রেশন, রিগ্রেশনটা আমরা একটু পরেই যাব। আর যদি ভাইয়া হচ্ছে আমার একটু কোশ্চিন করা যাবে এখন? শিওর শিওর। হ্যাঁ, ভাই আমি হচ্ছে ডিফারেন্সটা কখন দেখবো আর কোরিলেশনটা কখন দেখবো, একটু যদি বলতেন ভাই। হ্যাঁ, সেটাতেই যাচ্ছে আর কি। আমি শুধুমাত্র রিলেশনশিপটার কথা বলছি আর কি, ঠিক আছে? এখন ধরেন যে হচ্ছে আপনি ইন্টারেস্টেড, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম একটু আগে, যে হচ্ছে আপনার এজ এবং হচ্ছে আহ, কি এজ এবং ইনকামের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা বা কোনো রিলেশন আছে কিনা, সেটা দেখার জন্য আপনার কি করতে হবে, কোরিলেশন অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি ইন্টারেস্টেড হন যে হইতেছে যে আমার ইনকামের মধ্যে, ঠিক আছে, মেল ফিমেলদের ইনকামের কোনো ডিফারেন্ট আছে নাকি, ঠিক আছে? সো এটা যখন আপনি করবেন তখন আপনার হইতেছে কি, ডিফারেন্স দেখতে চাচ্ছেন, তাই না? আপনি মেলের ইনকাম ভার্সেস ফিমেলের ইনকামের ডিফারেন্স দেখতে চাচ্ছেন, তাই তো। এটাই হইতেছে ডিফারেন্সের এক্সাম। তখন হচ্ছে আপনি কি করবেন, আপনি হইতেছে টেস্ট করবেন, কি বলবেন, টি টেস্ট করবেন, ঠিক আছে? সো যখন মিনের কম্প্যারিজন করবেন আর কি ডিফারেন্সে, তখন হচ্ছে আপনি ওইটাকে টি টেস্ট করবেন সে জায়গায়। সেক্ষেত্রে কি হইতে পারে, একটা আমার কন্টিনিউয়াস ভেরিয়েবল ইনকামটা ছিল কন্টিনিউয়াস ভেরিয়েবল, এবং আর একটা সেক্স যে ভেরিয়েবলটা ছিল সেটা হচ্ছে কি আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল। নোট দ্যাট। তাহলে হইতেছে কি আমার ডিফারেন্স চেক করার জন্য হইতেছে আমার একটা ক্যাটাগরিক্যাল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকবে যদি দুইটা ক্যাটাগরি থাকে, সেক্স মেল ফিমেল। এখন ধরেন যে হচ্ছে আমার হচ্ছে কম্প্যারিজন গ্রুপটা হচ্ছে আরো বেশি, একটা ক্লাসের স্টুডেন্টদের মধ্যে হচ্ছে আমি দেখতে চাচ্ছি তাদের রাইটিং স্কোর। রাইটিং স্কোরটা কি কন্টিনিউয়াস, তাই না, নিউমেরিক। হ্যাঁ, কেউ 70 পাইছে, 71 পাইছে, কেউ 50 পাইছে, কেউ 80 পাইছে। এবং হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এটা হইতে পারে, ঠিক আছে? বা সাবজেক্ট ওয়াইজ ধরতে পারেন যে ধরেন যে বায়োলজি আর হইতেছে ম্যাথ, এই দুই সাবজেক্টের আপনার হইতেছে রাইটিং স্কোরগুলো হচ্ছে ডিফারেন্ট আছে কিনা। হ্যাঁ, সেটা যদি হচ্ছে আপনার মোর দেন 2 ক্যাটাগরি হয়, এখানে 2 ক্যাটাগরি হলে আমি টু টেস্ট ইউজ করতেছি, টি টেস্ট ইউজ করতেছি। আর যদি মোর দেন 2 ক্যাটাগরি হয়, যেটা এখানে যেমন বলতেছে আমার ক্লাস 1 থেকে 5 এই 5টা গ্রুপের, হ্যাঁ, যে আমার হইতেছে রাইটিং স্কোরের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, ঠিক আছে? সেক্ষেত্রে তখন হচ্ছে আমার কি করতে হবে, এখানে অ্যানোভা করতে হবে। আহ সো আশা করা যায় যে হইতেছে এটুকু আপনার ক্লিয়ার হয়েছে। সো এখান থেকে জাস্ট কয়েকটা জিনিস গ্যাপস করবেন, যে রেড মার্ক গুলা, যে হইতেছে আমার যখন দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হবে অ্যাসোসিয়েশন চেক করতে হলে আমি কাইস্কার টেস্ট করব, দুইটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হলে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ চেক করতে হলে আমি কোরিলেশন অ্যানালাইসিস করব, ঠিক আছে? যদি আমি ডিফারেন্স দেখতে চাই, হ্যাঁ, একটা কন্টিনিউয়াস একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে যদি দুই ক্যাটাগরির হয়, মেল ফিমেল, হ্যাঁ, তাহলে আমি কি করব, টি টেস্ট করব। যদি আমার মোর দেন 2 ক্যাটাগরি হয়, মনে হইতেছে যে কি রাইটিং স্কোর ভার্সেস এই প্রত্যেকটা ক্লাসের রাইটিং স্কোরের ডিফারেন্স যদি আমি দেখতে চাই, তখন সেক্ষেত্রে আমি কি করব, অ্যানোভা করব। সো এই যে আমি একটা মোটামুটি একটা ধারণা পাই গেলাম যে কিভাবে এখন আমি অ্যাসোসিয়েশন চেক করতে পারবো। সো আমি কিন্তু কাইস্কের দিয়ে হচ্ছে আমার যে অবজেক্টিভ, আবার যদি আমরা অবজেক্টিভে ব্যাক করি, হ্যান্ড ওয়াশের সাথে হচ্ছে আমার যে স্টার্টিং এর যে কি বলে, যে অ্যাসোসিয়েশন, এই যে অবজেক্টিভটা, এটা আমি কিন্তু হইতেছে এই কাইস্কের টেস্ট দিয়ে করে ফেলতে পারি। কিন্তু কাইস্কের টেস্ট কি এনাফ? আমার যে আদার ভেরিয়েবল গুলো ছিল ওগুলো আমি কি করব, ওগুলা কি কাইস্কের টেস্টে অ্যাড করছি, করি নাই তো আমি। ওইগুলোর ইফেক্টটা কিভাবে আমি অ্যাডজাস্ট করব, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে হইতেছে আমার হচ্ছে রিগ্রেশনে যেতে হবে। এখন লেটস সি রিগ্রেশনের অবজেক্টিভটা কি। আমার রিগ্রেশনের অবজেক্টিভটা হচ্ছে কি, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্ট বা অ্যাসোসিয়েশনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কেমন, সেটা বের করে আফটার কন্ট্রোলিং অর অ্যাডজাস্টিং আদার ভেরিয়েবলস ইফেক্ট, বুঝছেন? রিগ্রেশন এবং হইতেছে এই কাইস্কার টেস্টের মধ্যে এইটাই একটা কিন্তু পার্থক্য, যে হচ্ছে কাইস্কার টেস্টে শুধু কিন্তু আমি আদার ভেরিয়েবলের ইফেক্টটা অ্যাডজাস্ট করতে পারি নাই, বুঝতে পারছেন? সো ওটা একটা প্রাইমারি ইনিশিয়াল স্টেপ হিসেবে কনসিডার করা যায়, যে হইতেছে আপনি জাস্ট এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে কি অ্যাসোসিয়েশন সেটা কুইকলি দেখার জন্য ক্যাসকেড টেস্ট করতে পারেন। কিন্তু আপনি যদি রিগ্রেশন মডেলের কথা চিন্তা করেন, আপনাকে অবশ্যই আদার্স যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো মানে কনসিডার করতে হবে। হ্যাঁ, আপনি যদি না কনসিডার করেন, ধরেন যে একটা মাদার রুরালে আছে, তার যদি ওই ফ্যাক্টরটা যদি আপনি রুরাল আরবানের যে ডিফারেন্সটা আছে সেটা যদি আপনি কন্ট্রোল বা অ্যাডজাস্ট না করেন, তাহলে তো আপনি এক্সাক্ট অ্যাসোসিয়েশনটা পাবেন না। তাহলে আপনার রেজাল্টটা বা আপনার যে আউটপুট হবে সেটা হইতেছে কি
অ্যাকুরেট হবে না। এই জন্যই হইতেছে, এটাই কনসেপ্ট রিগ্রেশনের মেইন কনসেপ্টটা হচ্ছে কি, আমার আদার ভেরিয়েবলসের যে এফেক্টটা আছে ওই এক্স ওয়াই রিলেশনশিপে, সেটাকে কি আমি অ্যাডজাস্ট করব, কন্ট্রোল করব। ঠিক আছে, ইফ অল আদার সেম দেন কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রিগ্রেশনের অবজেক্টিভ। আমি খুব ডিটেলসে যাব না এখানে, আমি জাস্ট আপনাদেরকে ফর কুইক ডেমনস্ট্রেশন আমি একটু কিছু দেখাবো যে হচ্ছে আপনার রিগ্রেশনের বিভিন্ন ধরনের রিগ্রেশন মডেল আছে, সিম্পল, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন আছে। লিনিয়ার রিগ্রেশন কখন হবে, যখন আমার ওয়াই ভেরিয়েবলটা নিউমেরিক বা কন্টিনিউয়াস হবে, আউটকাম ভেরিয়েবলটা। ঠিক আছে না, ফর এক্সাম্পল আমি দেখতে চাচ্ছি কি এজের কোনো অ্যাসোসিয়েশন আছে নাকি ইনকামের উপরে। এখানে ইনকাম আমার হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এসটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ইনকামটা আমার কি কন্টিনিউয়াস, এই জন্য আমার এটারে সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে। সিম্পল কেন, কারণ যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। সো শুধু যদি এজ ইনকাম থাকে বা এজ এজ ইনকাম থাকে, তখন সেটা হচ্ছে কি আমার এটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, কারণ ওয়াইটা হচ্ছে আমার কি ইনকাম, এটা কন্টিনিউয়াস এবং শুধুমাত্র একটা ভেরিয়েবল আছে। কিন্তু এটা হচ্ছে আমার প্রপার রিগ্রেশন মডেল না। আপনি যখন কোনো পেপারে কাজ করবেন, আর্টিকেল প্রজেক্টে কাজ করবেন, শুধু আপনার সিম্পল জিনিস বলতে কিছু নাই, এটা অবশ্যই মাল্টিপল হয়, কারণ আপনার অবজেক্টিভে অনেক আদার ভেরিয়েবল আছে যেগুলো আপনার অ্যাডজাস্ট করতে হবে, কন্ট্রোল করতে হবে। এই জন্যই কনসেপ্ট আসছে মাল্টি ভেরিয়েবল আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। যখন হচ্ছে আপনি আদার্স ভেরিয়েবলগুলো অ্যাড করবেন, ঠিক আছে, তখন হচ্ছে আমার কি এটা মাল্টিপল মাল্টি ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন মডেল হবে, এবং অ্যাডজাস্টেড মডেল আর কি। এটাই আমরা আসলে সচরাচর ইউজ করি। ঠিক আছে, শুধু মেইন ডিফারেন্স কি এখানে, যে এটাতে অনেকগুলো ভেরিয়েবল ছিল, আগেরটা থেকে এটা হচ্ছে অনেকগুলো ভেরিয়েবল। এবং কেন লিনিয়ার রিগ্রেশন, কারণ ওয়াইটা কন্টিনিউয়াস, এই দুইটাতেই কি ওয়াই কন্টিনিউয়াস। ওকে, এখন আপনার যদি ওয়াই ভেরিয়েবলটা মানে আউটকাম ভেরিয়েবলটা যদি বাইনারি হয়, ইয়েস নো, ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে যেটা ছিল, ঠিক আছে না, স্টান্টিং ইয়েস নো, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি এটা হবে লজিস্টিক রিগ্রেশন। ধরেন যে ওয়েজ, যা স্যালারি, সেটা যদি হচ্ছে আমি দুইটা ক্যাটাগরি করে ফেলি, সাফিসিয়েন্ট নট সাফিসিয়েন্ট ধরলাম, দুইটা ক্যাটাগরি করলাম, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে গেল আমার বাইনারি সিম্পল লজিস্টিক রিগ্রেশন মডেল হয়ে গেল। কারণ হচ্ছে কি সিম্পল, কারণ কি একটা মাত্র একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এবং ওয়াই ভেরিয়েবলটা আউটকাম ভেরিয়েবলটা আমার কি এখানে কি বাইনারি, শুধুমাত্র দুইটা ক্যাটাগরি ইয়েস নো। ঠিক আছে, এই জন্য এটা অবশ্যই এটা প্রপার মডেল না, অ্যাপ্রোপ্রিয়েট মডেল না। সো আমাদেরকে কি করতে হবে, ডেফিনেটলি আমাদেরকে হচ্ছে কি আদার্স ভেরিয়েবলগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, সেক্স এবং আদার ভেরিয়েবলগুলো অ্যাড করতে হবে এই মডেলে, টু গেট দ্য রিয়েল ইফেক্ট, তাই না, অফ এজ অন ওয়েজ। সো এই জন্য এটার নাম হচ্ছে মাল্টি ভেরিয়েবল লজিস্টিক রিগ্রেশন মডেল। ঠিক আছে, তা আমাদের ক্ষেত্রে কি মডেল হবে, আসেন দেখি আমাদের আবার রিসার্চ অবজেক্টিভে ব্যাক করি। হ্যাঁ, আমাদের ওয়াই আউটকামটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, এক্সটাও ছিল আমার ক্যাটাগরিক্যাল, ওয়াইটা হচ্ছে বাইনারি ইয়েস নো। তাহলে আমাদের কোন রিগ্রেশন মডেল হবে, আমাদের আমাদের হচ্ছে মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন মডেল হবে, মাল্টি ভেরিয়েবল লজিস্টিক। কারণ হইতেছে আমার স্টান্টিংটা হচ্ছে আউটকাম, ক্যাটাগরি আছে ইয়েস নো, হ্যান্ড ওয়াশটা হচ্ছে আমার কি তিনটা ক্যাটাগরি আছে, এটা এক্স ভেরিয়েবল আমার, এবং প্লাস আদার ভেরিয়েবল আছে। সো এটাই অ্যাডজাস্টেড মডেল। ঠিক আছে, আদার্স ভেরিয়েবল বলতে এইগুলো আমার সবগুলো মডেলে ঢুকাইলাম, আমি ঢুকাই হচ্ছে আমি অ্যাডজাস্ট করবো আর কি। তো এখন আপনি সফটওয়্যারে যাবেন, যাই হচ্ছে আপনি হইতেছে কি এই মডেলটা হইতেছে আপনি লিখবেন যে কোনো সফটওয়্যারে, দিবেন যে আউটকাম সিলেক্ট করবেন ওয়াই, এক্সপোজার বা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করবেন হ্যান্ড ওয়াশ, এবং আদার ভেরিয়েবলের জায়গায় হইতেছে আপনি হইতেছে এই সব ভেরিয়েবলগুলো অ্যাড করবেন আর কি। অ্যাড করার পরে আপনি যখন মডেলটা রান দিবেন, তখন কি হইলো, এটা মানে কি, আমি দেখতে চাচ্ছি হ্যান্ড ওয়াশের সাথে স্টান্টিং, কিন্তু তারা আদার ভেরিয়েবলের যে ডিফারেন্সগুলো ছিল সেগুলো অ্যাডজাস্ট করছে। যেমন হচ্ছে মেল ফিমেল বা যে একটা ডিফারেন্স থাকে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে কন্ট্রোল করা হয়েছে। ইনকামের যে একটা ডিফারেন্স থাকে, হ্যাঁ, সেটা কন্ট্রোল করা হয়ে গেছে। সো আদার অল ভেরিয়েবলগুলো আমি কন্ট্রোল করছি, তার মানে এখন আমি প্রপার ইফেক্টটা পাবো হ্যান্ড ওয়াশের অন স্টান্টিং এর উপরে। ঠিক আছে, তারপর আপনি হইতেছে কিছু মডেল রেজাল্ট ইন্টারপ্রেট করবেন, এবং হইতেছে অবশ্যই অ্যাজাম্পশন গুলো চেক করে দেখবেন যে অ্যাজাম্পশন ঠিকঠাক আছে কিনা রিগ্রেশন মডেলের। ঠিক আছে, আহ এই হচ্ছে আমাদের মোটামুটি মেথড এবং অ্যানালাইসিস সেকশন আর কি। কিন্তু তারপরও হচ্ছে কি এই এই মডেলটা হইতেছে ভালো মডেল হবে না। কেন বলেন তো, কেন কি একটা রিজন আছে, কোন একটা রিজন আছে আর কি। কেউ কিছু বলতে পারবেন কেন এই মডেলটা মানে তারপর একটা ভালো মডেল হবে না? কোশ্চিন, এনিওয়ান, সাহস করে?
হ্যালো ভাইয়া, জি। এটা ভাইয়া কনভার্স কজেশন, কারণ আহ, হুম, স্পেসিফিকলি ভাবে তো কোনো ভেরিয়েবল এখনো মানে ইফেক্ট বলতে পারছি, মানে কোনটার কারণে কোনটা সেটা তো এখনো হুম। শেয়ার করতে পারছি না। এমনও তো হতে পারে মানে আপনার চাইল্ড স্ট্যান্ডিং, মানে ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। না, আপনি আপনি বুঝাইতে চাচ্ছেন যে এমনটা হইতে পারে যে স্টান্টিং হতে হ্যান্ড ওয়াশের সাথে আসতে পারে, জি জি, অ্যাসোসিয়েশন আসতে এরকম। পারে, উল্টা হইতে পারে। জি জি হ্যাঁ, না জি সেটা ঠিক আছে। আমাদের হচ্ছে আমার হচ্ছে যে পজিশনের টপিক্সটা, হ্যাঁ ওইটা ওইটা হইতে পারে হয়তোবা। বাট এখানে আমি মেইন স্পেসিফিক্যালি যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি যে হচ্ছে আমার যে, মানে আমি তো একটা মডেল রান করলাম, স্টান্টিং আমার হচ্ছে এখানে আউটকাম ভেরিয়েবল, হ্যান্ড ওয়াশ হচ্ছে আমার এখানে এক্সপোজার ভেরিয়েবল, ঠিক আছে। আর আমার টাইম পয়েন্ট হইতেছে ওয়ান টাইম পয়েন্টের ডেটা। সো এখানে আমার হইতেছে ওয়ান টাইম পয়েন্টের ডেটা। সেই জায়গায় হচ্ছে আমার হচ্ছে যে এখন আমি এই ওয়ান টাইম পয়েন্ট, একটা স্পেসিফিক টাইম পয়েন্টে আমি হচ্ছে হ্যান্ড ওয়াশের সাথে স্ট্যান্ডিং এ কি অ্যাসোসিয়েশন আছে সেটা দেখতে চাচ্ছি, যদিও আমি হচ্ছে অনেক ভেরিয়েবল গুলা অ্যাডজাস্ট করছি। সো আমি একটা, মানে আমি যে জিনিসটা হচ্ছে এখানে স্পেসিফিক্যালি বলতে চাই যে সেটা হচ্ছে যে কি, যে আমি যে মডেলগুলো সব ভেরিয়েবলগুলো অ্যাডজাস্ট করলাম, এখানে এমন ভেরিয়েবল থাকতে পারে যেটা আননেসেসারি ভেরিয়েবল, আনইম্পর্টেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। সেগুলো আমার মডেলে অ্যাডজাস্ট করা কি ঠিক হলো? হইলো না। তো এই জন্যই আর কি যে হইতেছে আসলে স্ট্যাটিস্টিক্সে বা স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এ সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি, আপনি কিভাবে আদার ভেরিয়েবলগুলো সিলেকশন করতেছেন, আপনি কোন ভেরিয়েবলগুলো ফ্যাক্টর, কোন ভেরিয়েবলগুলো আপনি অ্যাডজাস্ট করতেছেন, ঠিক আছে। সো ভেরিয়েবল সিলেকশন খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা আপনি, মানে আপনার খুব ভালো একটা স্টাডি ডিজাইন হতে পারে, আপনি অনেক ডাটা থাকতে পারে, কিন্তু আপনার একটা গার্বেজ মডেলও হইতে পারে। কারণ হচ্ছে কি আপনি লিটারেচার সার্চ করে আপনি যে ভেরিয়েবলগুলো পাইছেন সেগুলো আইনে হইতেছে মডেলে ঢুকাই দিলেন, মডেল ফিট করে ফেললেন। সো আপনি ডাবল চেক করে দেখলেও না যে হচ্ছে আপনার আসলে ওই ভেরিয়েবল গুলো আসলেই স্টান্টিং হ্যান্ড ওয়াশিং এর সাথে জড়িত কিনা, তাই না? সো নট নেসেসারিলি এখানকার যে আদার ভেরিয়েবল আছে সবগুলো আমার স্টান্টিং হ্যান্ড ওয়াশিং এর সাথে জড়িত হবে বা অ্যাসোসিয়েশন আছে, বা হচ্ছে ইম্পর্টেন্ট ভেরিয়েবল সবগুলা। সো আমাকে এখানে সিলেকশন করতে হবে, ঠিক আছে। আমাকে এখানে খুবই ভালোভাবে সিলেক্ট করতে হবে কোন ভেরিয়েবলগুলো আমি মডেলে নিব, কারণ আমি যদি বেশি ভেরিয়েবল নিই ওভার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ওভার অ্যাডজাস্টমেন্টের কারণে আমি যে আমার রিয়েল ইফেক্ট ছিল সেটার থেকে হয়তো বা আমি বেশি কম ইফেক্ট পাবো আর কি, ঠিক আছে। হ্যান্ড ওয়াশিং এর যে রিয়েল ইফেক্টটা ছিল স্টার্টিং, সেটা হচ্ছে আমার ভ্যারি ভ্যারি করবে আর কি যদি ওভার অ্যাডজাস্টমেন্ট হয়। আবার এমন ক্ষেত্রে হইতে পারে আন্ডার অ্যাডজাস্টমেন্ট হইলো, যে হচ্ছে কি আমার যেসব ভেরিয়েবল দরকার অ্যাডজাস্ট করা, ইম্পর্টেন্ট ভেরিয়েবলগুলো বাদ পড়ে গেছে, ঠিক আছে, এমনও হইতে পারে। সেক্ষেত্রেও আমার কিন্তু অ্যাসোসিয়েশনটা কি আপনার ভ্যারি করতে পারে। সেজন্য হচ্ছে অল দ্য টাইম যে কি আমার ভেরিয়েবল সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকগুলো টেকনিক্স আছে, টিপস, স্টেপ ওয়াইজ রিগ্রেশন বলেন, আপনি কনসেপচুয়ালি দেখবেন, আবার একটা 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 করে ভেরিয়েবল হইতেছে মডেলে নিয়ে যাবেন, তারপর হইতেছে আপনি হচ্ছে দেখবেন যে সেটার আসলে ইম্প্যাক্ট কেমন, সেটা ইম্পর্টেন্ট কিনা, দেন হচ্ছে আপনি ওইভাবে সিলেক্ট করবেন। সো এটাই হইতেছে অনেক ইম্পর্টেন্ট যে ভেরিয়েবল সিলেকশনটা, ঠিক আছে। আমাদের মডেলিং কোনো আহ, সমস্যা নাই এখানে, এখানে হচ্ছে ভেরিয়েবল কি কি ভেরিয়েবলগুলো আমি ঢুকাচ্ছি আর কি। তো আমি আর বেশি সময় নিব না, কুইকলি আর একটা দুইটা স্লাইড আছে। রিগ্রেশন মডেল অ্যাজাম্পশনস এগুলো আমি অ্যাভয়েড করলাম, আপনি দেখে নেবেন এগুলা। লিনিয়ার রিগ্রেশন এই অ্যাজাম্পশনস গুলো আছে, লজিস্টিক এই অ্যাজাম্পশন গুলো আছে। প্রত্যেকটা মডেল, রিগ্রেশন মডেল হচ্ছে কি আপনার কি একটা অ্যাজাম্পশনস এর উপরে, কিছু স্পেসিফিক অ্যাজাম্পশনস এর উপরে বেস করে তৈরি করা। যদি সেগুলা হচ্ছে আপনার ভায়োলেট করে, সেগুলো যদি ফুলফিল না করে, তাও আমার হইতেছে যে ইফেক্টটা আমরা দেখতে চাচ্ছি সেটা এক্সাক্ট ভালো অ্যাকুরেট রেজাল্ট আমি পাবো না আর কি। সো এই জন্য আমার অ্যাজাম্পশন গুলো ভ্যালিডেট করে নেওয়া অনেক জরুরি। আমি একটু কুইকলি হচ্ছে এই স্টেপস গুলাতে আহ, যাব, সরি, স্টেপস গুলো যাব। আপনি কিভাবে একটা স্ট্যান্ডার্ড রিগ্রেশন মডেল হচ্ছে বিল্ড করতে পারবেন যখন আপনার হইতেছে একটা নোন আউটকাম আছে এবং নোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে যেমন স্টান্টিং এবং হচ্ছে হ্যান্ড ওয়াশ, ঠিক আছে। একটা ওয়াই হচ্ছে স্টান্ডিং নোন, এক্স হচ্ছে আমার নোন হচ্ছে হ্যান্ড ওয়াশ ভেরিয়েবল। তো প্রথম স্টেপটা হবে আপনার কি অ্যাসোসিয়েশন গুলো চেক করতে হবে প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে আউটকামের, হ্যাঁ। আহ, দেখবেন যে হইতেছে বাইভেরিয়েট অ্যানালাইসিস, যেমন কাই স্কয়ার হলে কাই স্কয়ার, টু টেস্ট টি টেস্ট হলে টি টেস্ট, আরো কোরিলেশন হলে কোরিলেশন অ্যানালাইসিস, সবগুলো করে আপনি হইতেছে দেখবেন, টেবিল করবেন, কাউন্ট প্রপোর্শন পার্সেন্টেজ বাইর করে দেখবেন হচ্ছে আপনার আহ, আহ, যে তাদের
কারেন্ট স্ট্যাটাসটা কি, দেন হচ্ছে আপনি হইতেছে ইনক্লুড অনলি ইম্পর্টেন্ট ভেরিয়েবলস টু দ্য মডেল, আপনি কনফাউন্ডার্স গুলো অ্যাড করবেন। কনফাউন্ডার্স এর টপিকস আপনাদেরকে মানে বলা হয় না এখানে। তারপর হচ্ছে আপনি রিস্ক ফ্যাক্টরস অফ ওয়াই, যেসব ভেরিয়েবল হইতেছে আপনার আউটকামের সাথে জড়িত সেগুলো ইনক্লুড করবেন। আরো কিছু কিছু ভেরিয়েবল ইনক্লুড করবেন যেগুলো আপনার ফেস ভ্যালিডিটি, যেমন হইতেছে যে কোনো রিগ্রেশন মডেলে হইতেছে আপনার এজ, সেক্স, হ্যাঁ, রুরাল আরবান ইনকাম, এগুলো হইতেছে ইনক্লুড করতে হয় ফেস ভ্যালিডিটির কারণে, ইভেন দো এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ভেরিয়েবল না, হ্যাঁ, মডেলটা ভ্যালিডেট করার জন্য আর কি, ঠিক আছে। আম, তারপর হইতেছে আপনার যদি কোনো কোলিনিয়ার ভেরিয়েবল থাকে, ধরেন যে হইতেছে আপনার একটা ডিভিশনও আছে, আপনার এরিয়াও আছে, ঠিক আছে, একটা ডেটা সেটের মধ্যে আপনি দুইটা ভেরিয়েবলই যদি আপনি মডেলে নেন তাহলে হইতেছে কোলিনিয়ারিটির রিজন আসতে পারে এখানে, সেক্ষেত্রে আপনি একটা ভেরিয়েবল নেবেন। তো এই যে জিনিসগুলো সবগুলাই কিন্তু হচ্ছে আপনার কিভাবে আপনি আপনার ভেরিয়েবল সিলেকশন করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে, দেখছেন। তো শুধুমাত্র যে মডেল রান করলাম তাতেই হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এটার পরে আরো অনেক কিছুই আছে, একটা কিভাবে একটা ভালো প্রপার রিগ্রেশন মডেল বলতেই হচ্ছে আপনাকে বুঝায় যে আপনি কিভাবে আপনার আদার ভেরিয়েবল গুলোকে ঢুকাচ্ছেন, প্রত্যেকটার ভিতরে একটা জাস্টিফিকেশন থাকতে হবে। তারপর আপনি মডেল ফিট করলেন, অ্যাজাম্পশন চেক করবেন, যদি অল অ্যাজাম্পশন গুলা ভ্যালিডেট করে দেন হইতেছে আপনি ইন্টারপ্রেট করবেন। এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা রিসার্চের কিছু লিমিটেশন থাকে, স্টাডি কিছু লিমিটেশন থাকে, ডেটা রিলেটেড কিছু লিমিটেশন থাকে, মডেল রিলেটেড কিছু লিমিটেশন থাকে, সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে কি ফোকাস করবেন বা হাইলাইট করবেন। সো আমরা হচ্ছে ফ্লোর ওপেন করতেছি এখন কিউএনএ সেশনের জন্য। আপনাদের যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করেন। আর আমি একটু পরে হচ্ছে আমরা দুজনে মিলে আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা আমাদেরকে দিচ্ছেন সেগুলোতে যাব, বাট তার আগে হচ্ছে আমি আমাদের অডিয়েন্সদেরকে হচ্ছে একটা সুযোগ দিতে চাই আর কি। যে মোটামুটি একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা হয়তো বা শেষ করার লাগছে, কারণ হচ্ছে 1 ঘন্টার বেশি অডিয়েন্স ক্যাপচার করা খুবই টাফ। এবং আমাদের মেইন অবজেক্টিভ ছিল এখানে জাস্ট শুধু দেখানো যে কিভাবে একটা রিসার্চের রিসার্চ স্টাডি কন্ডাক্ট করতে হয়, নট নেসেসারিলি পাবলিক হেলথ, নট নেসেসারিলি আপনার ইঞ্জিনিয়ারিং, নট নেসেসারি এনিথিং, আপনি যে কোনো সেক্টরে এটা অ্যাপ্লাই করতে পারবেন। বেসিক থিম হচ্ছে আপনার সেম, রিসার্চের মেথড, রিসার্চের প্রসেস, রিসার্চের ডিজাইন সবকিছুই হচ্ছে আপনার সেম। সো এইটা ওইটা ভেবে হচ্ছে মন খারাপ করবেন না যে হইতেছে আমরা শুধু পাবলিক হেলথের জিনিসপত্র নিয়ে হইতেছে কথাবার্তা বলছি, না, আমরা শুধু এটা একটা সেক্টর চুজ করছি অ্যাপ্লিকেশনের জন্য। সো আপনি যদি বেসিক জানেন আপনার হচ্ছে যে কোনো জায়গায় হইতেছে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে চ্যাটে অথবা হচ্ছে কি বলে মাইক্রোফোন অন করে হইতেছে আপনারা বলতে পারেন। অবশ্যই অবশ্যই আর হচ্ছে 5 থেকে 10 মিনিট আপনারা থাকবেন, কারণ হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে এট দ্য এন্ডে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে হইতেছে চ্যাটে করতে পারেন। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে ইয়াটা শেয়ার করি, কি বলে আপনাদের কোশ্চিনের কিউএনএ গুলা হচ্ছে আমি শেয়ার করি। কারো কোনো যদি কোশ্চেন থেকে থাকে ওকে। সো কোশ্চেন যদি না থেকে থাকে, এক চ্যাটে একজন কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে রেকর্ড, আচ্ছা, রেকর্ড দেওয়া হবে কিনা সেটা হচ্ছে আসলে আমরা ডিসাইড করব। রেকর্ড সচরাচর আমরা হইতেছে আমাদের ইউটিউব চ্যানেলে হইতেছে আপলোড দিয়ে থাকি। মাল্টিপল আর মাল্টিপল রিগ্রেশন কি সেম? মাল্টিভেরিয়েট, আপনি যদি বলে মাল্টিভেরিয়েট তাহলে জিনিসটা আলাদা, ঠিক আছে। মাল্টিভেরিয়েবল বলছি, মাল্টিভেরিয়েট না। হ্যাঁ, মাল্টিপল এবং মাল্টিপল রিগ্রেশন এবং মাল্টিভেরিয়েবল রিগ্রেশন জিনিসটা সেম, বা মাল্টিভেরিয়েট হইলে সেই জিনিসটা হচ্ছে আলাদা হয়ে যায়, না ওটা না। হোয়েন টু ইউজ রিগ্রেশন মডেল, ওই যে বললাম যে হচ্ছে কেন কেন আমরা রিগ্রেশন মডেল ইউজ করছি, আমরা তো কাইস্কার টেস্টও করতে পারতাম। দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন দেখতে কেন আমি রিগ্রেশন মডেল ইউজ করছি, কারণ কি, শুধুমাত্রই যে হচ্ছে কি আমি আমার অ্যাসোসিয়েশনে আদার্স যে ভেরিয়েবলগুলোর ইফেক্ট ছিল সেটা আমি হচ্ছে কি অ্যাডজাস্ট করি নাই, করতে পারি নাই, পারবো না কাইস্কার টেস্ট দিয়ে, সেটা অ্যাডজাস্ট করার জন্যই হইতেছে কি আমি রিগ্রেশন মডেল ইউজ করছি। রিগ্রেশন মডেল মেইন অবজেক্টিভটাই কি, যে আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্ট কেমন আছে বা অ্যাসোসিয়েশন কেমন আছে আউটকামের উপরে, সেটা বের করা, কিন্তু আফটার কন্ট্রোলিং আদার ভেরিয়েবল। হ্যাঁ, সিম্পল একটা যদি এক্সাম্পল দিই, ঠিক আছে, যে হচ্ছে আমি ধরেন যে হইতেছে আমি পাইলাম
কি বলে হ্যান্ড ওয়াশের সাথে হইতেছে আমার হচ্ছে স্টান্টিং এর একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে, নেগেটিভ অ্যাসোসিয়েশন, ঠিক আছে। ধরেন যে হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস যদি ভালো হয় একটা হাউস হোল্ডের, সে হাউস হোল্ডের হইতেছে বাচ্চাদের স্ট্যান্ডার্ড হওয়ার প্রবণতাটা কম। হ্যাঁ, ঠিক আছে, ধরলেন এটা। এখানে আপনি হচ্ছে কোনো এরিয়া ভেরিয়েবল, রুরাল আরবানের কোনো ভেরিয়েবলটা হচ্ছে মডেলে অ্যাডজাস্ট করেন নাই। এখন আপনি কি করবেন? করেন নাই কিন্তু, ধরেন করেন নাই। কিন্তু আপনি যদি ওই অ্যানালাইসিসটা রুরালের মানুষদের জন্য শুধু আলাদা করেন এবং আবার আরবানের জন্য যদি আলাদা করেন, তখন যা দেখবেন যে হইতেছে আপনি রুরালের সেই অ্যাসোসিয়েশনটা আপনি পাচ্ছেন না। হয়তো বা আরবানে পাচ্ছেন, রুরালে পাচ্ছেন না। ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আমার কি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ওই রুরাল আরবানটা অ্যাডজাস্ট করে না। আসলেই কি? কারণ হচ্ছে কি আসলে রুরালে কিন্তু এই দুইটার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন ছিল না। কিন্তু আপনি যেহেতু ভেরিয়েবলটা অ্যাডজাস্ট করেন নাই মডেলে, এই জন্য আপনাকে অ্যাসোসিয়েশন দেখাচ্ছে, তার মানে আপনাকে ভুল রেজাল্টস দিচ্ছে। সো এটা একটা হচ্ছে ইম্পর্টেন্স কেন আমরা রিগ্রেশন মডেল ইউজ করি। একটু ডিটেলস বলবেন মাল্টি ভেরিয়েন্ট কখন ইউজ করব? এটা আসলে মানে আহ, এটা আসলে টপ অফ মাই হেড আসলে আমি এখন বলতে পারতেছি না আর কি। মাল্টি ভেরিয়েন্ট আর মাল্টি ভেরিয়েন্ট রিগ্রেশন আসলে এটা হইতেছে মাল্টি ভেরিয়েন্ট রিগ্রেশনটা হচ্ছে আপনার আসলে টপ অফ মাই হেড আসলে আমি এখন বলতে পারতেছি না এখানে। সো আপনাদের আমাদের গ্রুপে আপনার এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, একটু গুছিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। আহ, আমরা যদি হচ্ছে ভাই কোশ্চেনে যদি যাই, আপনি দেখতে পারতেছেন তাই তো? হাউ টু স্টার্ট রিসার্চ, আই ওয়ান্ট টু লার্ন হাউ টু স্টার্ট দিস প্রসেস। আমরা অলরেডি এটার হচ্ছে অ্যান্সার দিয়ে দিছি কিভাবে আপনি করবেন। হাউ টু পাবলিশ রিসার্চ পেপার, হাউ টু পাবলিশ রিসার্চ পেপার, রিসার্চের কাজ করতে হবে আসলে। আহ রিসার্চের কাজ করে রিসার্চে পাবলিশ করবেন। আজকের লেকচার প্লাস হচ্ছে আপনার হইতেছে আর একটা, এর পরবর্তীতে আমাদের একটা লেকচার হচ্ছে আচ্ছা আপনি কিভাবে একটা ম্যানুস্ক্রিপ্ট রাইট করবেন সেটার উপরে। আগে আপনি গবেষণা করতে হবে। গবেষণার জন্য আপনার যেসব জিনিস লাগে, আপনার বেসিক্স জানতে হবে। হ্যাঁ, আপনার হইতেছে মেথড জানতে হবে, অ্যানালাইসিস কিভাবে করতে সেটা জানতে হবে। দেন হইতেছে আপনাকে জানতে হবে কিভাবে আপনি একটা ম্যানুস্ক্রিপ্ট রাইট করবেন, এন্ড দেন হচ্ছে আপনি এটা পাবলিশ করবেন আর কি। বাট আমি সাজেস্ট করবো যে আপনি যদি খুবই নিউ রিসার্চার হন, তাহলে হইতেছে কোনো সুপারভাইজ লার্নিং কোনো কোর্স করেন, অথবা হচ্ছে কোনো সুপারভাইজারের আন্ডারে করেন, অথবা কোনো গ্রুপের সাথে হচ্ছে আপনি কাজ করেন। আগে কাজ করে দেন হচ্ছে ওখান থেকে কিছু এক্সপার্টাইজ অর্জন করেন, এবং যাদের অবজেক্টিভ আছে হচ্ছে আপনার রিসার্চ শেখা, সেই ধরনের গ্রুপ বা সেই ধরনের কোর্স করেন আর কি, শিখানো আর কি। ক্যান আই জয়েন? হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ লিটারেচার রিভিউ? ভাই যদি মানে অ্যান্সার দেওয়া যায়। ওকে, সো লিটারেচার রিভিউ, আমার কাছে যেটা কোশ্চেন শুনে যেটা মনে হয়েছে যে আর্টিকেল লিখতে চায় বেসড অন লিটারেচার রিভিউ, যে আর্টিকেলগুলো আছে সেটা মেবি মিন করছে। সো সেই ধরনের আর্টিকেলগুলো হয় মেইনলি হয় সিস্টেমেটিক রিভিউ অর নেক্সট স্টেপ হলো সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। রিভিউয়ের মধ্যেও আসলে মাল্টিপল স্টেপ আছে, স্কোপিং রিভিউ, আমব্রেলা রিভিউ, এরকম বিভিন্ন আছে সিস্টেমেটিক রিভিউ। তো এই ধরনের কাজের একটু সুবিধা হলো যে ধরেন মোস্টলি ডেটা অ্যানালাইসিস না, যদি ইয়াতে না যায়, আপনার মেটা অ্যানালাইসিসে না যায়, দেখা যায় যে কোনো ডেটা অ্যানালাইসিস করা লাগতেছে না। জাস্ট বিকজ অফ বেসড অন এক্সিস্টিং যেসব পেপার পাবলিশড হয়েছে একটা টপিকে, সেই ধরনের ডেটাটা অনেক সিস্টেমেটিক একটা ওয়েতে ডেটাগুলোকে সার্চ করতে হয়। ওই যে আপনাদের যে আমার পার্টে যে আমি ইয়া দেখাইছিলাম যে পাবমেড, গুগল স্কলার, সো ওইখান থেকে কিওয়ার্ডগুলো সিলেকশন থেকে শুরু করে ওইখানে আরেকটু কিছু অ্যাডভান্স টার্ম আসে, মেশ টার্ম আসে, এরকম কিছু অ্যাডভান্স ব্যাপার স্যাপার আসে। সেগুলো সেই প্রসিডিউরটা ফলো করে যে ওই একটা টপিকের কি কি আর্টিকেল আছে ইনিশিয়ালি সার্চ করে কয়েক হাজার আর্টিকেল পাবে, এরপরে স্ক্রিন করে বাদ দিবে এতগুলা। এই করতে করতে দেখা যায় যে একটা টপিকের ফাইনালি 20টা 30টা আর্টিকেল টিকে। ওই বেসড অন 20টা 30টা আর্টিকেলের ফাইন্ডিংস কাইন্ড অফ সামারাইজ করে একটা নিউ আর্টিকেল পাবলিশ করা, সেটাই হলো আসলে রিভিউ আর্টিকেল। হুম। কিভাবে ইফেক্টিভ লেখা যায়, ইফেক্টিভের জন্য অফকোর্স প্রপার যে মেথড সেটা ফলো করলেই ইফেক্টিভলি লেখা যাবে আর কি। শর্টকাট অ্যান্সার এটাই। Regarding my research journey, or how to research on business background, আমি তো এটা আসলে এক্সাম্পল শুরু থেকেই আমরা বলতেছি যে হচ্ছে আপনাকে রিসার্চ
রিসার্চের বেসিক্স যদি আপনি জানেন, ঠিক আছে, আপনার যদি মেথডস জানেন, আপনি যদি জানেন কিভাবে হাউ টেস্ট ওয়ার্কস, হাউ রিগ্রেশন মডেল ওয়ার্কস, আপনি যদি এসব কিভাবে লিটারেচার সার্চ করতে, এসব যদি আপনি জানেন, তাহলে তো আপনি যে কোনো জায়গায় হইতেছে, আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড কেন, যে কোনো ফিল্ডে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো টপিকস নিয়ে। এম আই কারেক্ট ভাই? রাইট। এবং বিজনেসেও কিন্তু বর্তমানে একটু সার্ভে বেসড বেশ কাজ হয়। আমি অন্তত পার্সোনালি কয়েকজনকে চিনি যারা কিন্তু বিভিন্ন যারা বিজনেসে ব্যাকগ্রাউন্ড লাইক সেলসে কাজ করে। সো ওদের কোনো একটা প্রোডাক্টের লঞ্চ করা বা একটা প্রোডাক্টে জানতে গেলেও কিন্তু ওরা পিপলস পারসেপশন গুলো কালেক্ট করে। সো দ্যাটস অলসো এ রিসার্চ, আই মিন সেম থিং। হুম হুম। রিসার্চ এথিক্স অ্যান্ড পাথওয়ে অফ লার্নিং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা অ্যানালিসিস ফর রিসার্চ। হ্যাঁ, রিসার্চ এথিক্স খুবই ইম্পর্টেন্ট ডেফিনেটলি। বাংলাদেশে যদিও এটা খুব কম দেখা যায় রিসার্চারদের মধ্যে সচরাচর, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা সার্ভে ডেটা কালেক্ট করবেন, আম, সেটার ব্যাপার স্যাপার আছে, এথিক্সের ব্যাপার স্যাপার আছে। আপনি হইতেছে একটা কি বলে ডেটা সেট ইউজ করবেন, রিসার্চার অ্যাজ এ রিসার্চার হিসেবে আপনার এথিক্সের ব্যাপার স্যাপার আছে, আমাদের এথিক্সের ব্যাপার স্যাপার আছে। অ্যানালিস্ট যিনি থাকবেন তারও, কারণ হইতেছে আপনি ভুলভাল ইন্টারপ্রিটেশন করে দিলেন কিনা, ইচ্ছা করে হইতেছে আপনার যে আহ, ইচ্ছাটা সেটাই হইতেছে, ধরেন যে আমার মানে একটা যে বায়াসনেস থাকে সেটা যদি আপনি আহ, কি বলে আপনার প্রাধান্য দিয়ে দেন আপনার বায়াসনেসটা, সেটা হচ্ছে আবার ইথিক্সের সাথে সাংঘর্ষিক অবশ্যই। সো এইগুলা ইম্পর্টেন্ট আছে। আহ আচ্ছা, আমরা হচ্ছে কুইকলি একটু এখন আমাদের হইতেছে যে ইয়াটাতে যাব, দেন হচ্ছে আমরা এগেইন আবার ব্যাক করব, আপনারা যদি থেকে থাকেন শেষ পর্যন্ত। সো আমরা হচ্ছে কুইকলি আমাদের কোর্সের ম্যাটেরিয়ালসে যাব। আহ, আচ্ছা, আমার মনে হয় দুটো কোশ্চেন আসছে। আহ, হ্যাঁ, আপনি একটা এই হলো ফাঁকে যে ইয়ে করে দেন। একটা হলো যে ডু ইউ ইউজ প্রাইমারি অর সেকেন্ডারি। আমাদের কোর্সের কথা যদি মেনশন করে থাকেন, মেন করে থাকেন, সেটা হলো যে আমরা কোর্সের জন্য সেকেন্ডারি ডেটা ইউজ করি এটার বিভিন্ন কনটেক্সটে। কারণ প্রাইমারি ডেটা কালেক্ট করে ডেটা কালেকশনের একটা ইস্যু থাকে, কারণ যেহেতু আমাদের যারা জয়েন করে এক একজন এক এক জায়গার, সো আমরা ফিজিক্যালি কালেক্ট করা সম্ভব না। সো অনলাইন ডিপেন্ডেন্স এবং অনলাইন ডাটা কালেক্ট করতে গেলে অনেক অনেক ইস্যুস আছে, ডেটার কোয়ালিটি থেকে শুরু করে অনেক ইস্যুস। সো এইসব বিষয় কনসিডার করে আমরা সেকেন্ডারিতে যাই। সেকেন্ডারি ডাটা নিয়ে কোনো এটার এস্টাবলিশ ডেটা অলরেডি কালেক্টেড এবং স্যাম্পল সাইজ বড় থাকে, সো ওগুলো ডিল করা ইজি এবং হুম ডেটার ভ্যালিডিটি, ডেটার কোয়ালিটি ভালো থাকে। সো ওইটা এই জন্য আমরা সেকেন্ডারিতেই চাই আর কি আমাদের কোর্সের জন্য। বাট আমাদের কোর্সের কন্টেন্ট বা আমাদের টিচিং যে কম্পোনেন্টে প্রাইমারি ডেটা কালেকশন করার জন্য যেসব জানা দরকার, সে আমাদের টিচিং কম্পোনেন্টের ওটাও থাকে, বাট আমাদের কাজের ফোকাস থাকে সেকেন্ডারি ডেটা আর কি। পরের কোশ্চেন হলো আমার রিসার্চ ইন্টারেস্ট ফিল্ডে যদি নলেজ কম থাকে তখন সেটা কিভাবে পূরণ করা যায়। আহ, এইটা পূরণ করার আমার মনে হয় ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হলো স্টাডি। আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, মানে যে কোনো জিনিস মাথায় আসলো সেটা নিয়ে পড়াশোনার বিকল্প কেউ নাই, কিছু নাই। অ্যান্ড সেকেন্ডলি আপনি কারোর সাথে কারোর গাইডেন্সে থাকতে পারেন বা কারোর সাথে কনসালটেন্টে থাকতে পারেন, মানে কারোর সাথে পরামর্শ নেওয়া। রিসার্চটাও কিন্তু কাইন্ড অফ একটা, মানে আমি পার্সোনালি বলি যে গুরুমুখী শিক্ষা কিন্তু। কারণ ইটস নট অল অ্যাবাউট যে আপনি বইয়ের পর বই পড়ে পড়ে শেষ করে ফেলবেন, এটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না। সো এখানেও মূলত মানে একটু গুরুমুখী শিক্ষা, মানে একজন কারোর কাছ থেকে শেখা টাইপের ব্যাপার স্যাপার আর কি। সো এটা এই দুইটা টেকনিক আপনি ফলো করতে পারেন আর কি। হুইচ হুম টুল ইউ ইউজ? স্টেটা ফর আওয়ার ক্লাস আমরা স্টেটা ইউজ করি মেইনলি, বাট আমাদের আর এর অপশনও আছে। বাট যেহেতু আমাদের বেশি বা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে আমাদের মেজরিটি স্টুডেন্টরা স্টেটা প্রেফার করে, কারণ আর এর কোডিংগুলো অনেকের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বিশেষ করে যারা একদম ব্র্যান্ড নিউ। সো এই জন্য আমরা স্টেটা যাই, বাট আর এরও অপশনস আছে, যার যদি আর এর সেই ধরনের ইন্টারেস্টেড কেউ থাকে তাদেরকে আমরা আর এর সিমিলার কোড প্রোভাইড করতে পারি বেসড অন রিকোয়ারমেন্ট অর বেসড অন কতজন স্টুডেন্ট আসলে ইন্টারেস্টেড হচ্ছে আর কি। বাট আমাদের প্রাইমারি ফোকাস স্টেরাতে, কারণ আমাদের স্টুডেন্টদের কন্টেক্সট চিন্তা করে অনেকেই থাকে যারা প্রথমবার ইউজ করতেছে, তো ট্রু প্রথমবারই আর এর কোড তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি। ট্রু। এনি বুক সাজেশন ফর নোয়িং রিসার্চ? বই অনেক আছে, এখন ডিপেন্ড করতেছে আসলে কোনটা আপনি জানতে চান আর কি। আপনি যদি এপিডেমিওলজি বেসিক জানতে চান সেক্ষেত্রে একটা কিছু, আবার বায়োস্ট্যাট সম্পর্কে জানতে গেলে সেটা একটু, এবং একটা বই সিঙ্গেল আমি বলবো যে আমি অন্তত পার্সোনালি মনে করি যে আমার জন্য অন্তত কাজ করে নাই, যে একটা বই ওইটা এপিডেমিওলজি অনেক ভালো। বাট ব্রডলি এপিডেমিওলজির জন্য গডিসের এপিডেমিওলজি যেটা আছে এটা ব্রডলি পড়ে, বাংলাদেশেও পড়ায়, নর্থ আমেরিকাতেও পড়ে। ওইটা খুবই ওকে পপুলার একটা বই, গডিসের এপিডেমিওলজি। ফাইন। সাইকোলজি ফিল্ড,
আপনার যদি এই ধরনের রিসার্চ এপিডেমিওলজিক্যাল টাইপের রিসার্চ মেন করতে থাকেন, আপনি যে কোনো ধরনের বই পড়তে পারেন, সাইকোলজি স্পেসিফিক হতে হবে, নট নেসেসারি আর কি। আমি এখানে একটু অ্যাড করবো আসলে রিসার্চের জন্য আসলে যে মানে রিসার্চ জিনিসটা আসলে এটা আপনার শ্রম ধ্যান ধারণার জিনিস। এটা হচ্ছে যে আপনার মানে কন্টিনিউয়াস একটা নার্চার করার জিনিস। কন্টিনিউয়াস একটা রিসার্চ বলতে এখানে অনেক কিছুই থাকে এখানে, ঠিক আছে? তো সবকিছু আপনি রিসার্চের মেথড যদি বলেন, মেথড শেখার জন্য বা রিসার্চের বেসিক্স শেখার জন্য হইতেছে, ঠিক আছে, আপনার ওই বইটাতে আপনি যেতে পারেন, ঠিক আছে? ডেটা অ্যানালিসিস শেখার জন্য হয়তো বা যেতে পারেন, বই বা কিছু ওপেন সোর্সে আছে, ঠিক আছে? আপনার আর্টিকেল রাইটিং এর জন্য তো এখন আপনার বই লাগবে না, তাই না? আপনি কিভাবে একটা আর্টিকেল রাইট করবেন সেটার জন্য তো আপনার এখন বই লাগবে না। বা হচ্ছে অ্যানালাইসিসের জন্য তো হচ্ছে আপনার হয়তো বা অত বেশি এখন বই লাগবে না। কেউ অ্যানালাইসিস কিভাবে আমি রিগ্রেশন মানে এখন কিভাবে রান দিব সেটার জন্য কেউ বই পড়বে না। এখন কেউ হয়তো বা ওপেন সোর্স যেগুলো আছে সেগুলাতে যাবে। বাট রিসার্চ জিনিসটাতে সব কম্পোনেন্ট গুলা ইনক্লুড। আপনি মেথড জানতে চাইলে সেটা ঠিক আছে, হেলথ ধরনের ফিল্ড হলে ভাই যেটা বই সাজেস্ট করলেন সেটা। বাট হচ্ছে আমি বলবো যে রিসার্চ শেখার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনার যা বেসিক্স আছে, আপনি একটু সফটওয়্যারের কাজ জানেন, দেখেন রিগ্রেশন মডেল বা হচ্ছে বিভিন্ন টেস্ট, কারণ প্রত্যেকটা রিসার্চে হচ্ছে আপনার কিছু না কিছু টেস্ট মডেল সফটওয়্যারের কাজ থাকেই, করতেই হয় আপনার। সেগুলো বেসিক্স গুলো কিছু জানেন আপনি। দেন হচ্ছে আপনি বলবো যে হচ্ছে আপনি কোনো গ্রুপের সাথে হইতেছে প্রজেক্ট করেন, ঠিক আছে? যেখানে ইনস্ট্রাক্টর থাকবে, সুপারভাইজার থাকবে, আপনার আপনার ইউনিভার্সিটির টিচারও হইতে পারে, আপনার সুপারভাইজারের আন্ডারও করতে পারবে, আপনি কোনো বড় ভাইয়ের আন্ডারও করতে পারবেন, বা কোনো কোর্সে যারা হচ্ছে এই ধরনের প্রজেক্ট করায় সেটাও করতে পারবেন। এই জন্যই হইতেছে এই আপনাদের মতো মানুষদের জন্যই হইতেছে যে যাদের হইতেছে কোথাও আহ, মানে এই সুপারভাইজ লার্নিং এর অপরচুনিটিতে নাই, তাদের জন্যই হইতেছে আমরা এই আমাদের এই রিসার্চ এন্ড হায়ার স্টাডি ট্রেনিং প্রোগ্রামের অফার করে থাকি আর কি সচরাচর। ভাই, আপ টু ইউ। ওকে, সো আমার মনে হয় সোফার যারা আমাদের অন্তত আজকের মাস্টার ক্লাস সম্পর্কে জানতে পারছেন, তারা হয়তো এটাও জানতে পারছেন যে আমরা একটা রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি নামের একটা প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। আমাদের প্রথম ব্যাচ অলমোস্ট ডান, তারা কাইন্ড অফ তাদের পেপার লেখার স্টেজে আছে। সো আমাদের আউটলেটটা দেখাইলে আমার মনে হয় একটু সুবিধা হবে যে শিওর শিওর আমাদের শিওর কিভাবে আমরা আমাদের ইয়েটা কেমন। সো আমাদের একটু জুম করা যায় ভাই, কারণ একটু ছোট ছোট দেখা যাচ্ছে লেখা। শিওর। ওকে, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের প্রোগ্রামটার নাম আমরা এই জন্য চুজ করছি যে রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং মানে বাংলাদেশে যারা একটু রিসার্চ ইন্টারেস্টেড, বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেখা যায় যে অ্যাট সাম পয়েন্ট তাদের বাইরে আসার মাস্টার্স বা পিএইচডি বা আহ, এক একজনের এক এক ধরনের প্ল্যান থাকে। সো এই ধরনের যারা স্টুডেন্টরা আছেন বা যারা এই ধরনের যাদের এরকম ইচ্ছা আছে, নট নেসেসারি যে এই বছর, হইতে পারে যে আমি আরো 2 বছর পরে 2 বছর পরে চেষ্টা করব, আমি এখন থার্ড ইয়ারে পড়ি, সো অনার্সটা শেষ হোক তারপরে, অথবা আমি মাত্র এখন একটা জব শুরু করছি, আমি একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে নিয়ে দেন আমি হায়ার স্টাডিজ চেষ্টা করবো, আমার ফ্যামিলি ইস্যু আছে। সো অনেকের অনেক ইস্যু থাকে, বাট তারপরেও এটা একটা লং টার্ম প্রিপারেশন হায়ার স্টাডির জন্য। বিশেষ করে আপনি যদি স্কলারশিপ চান, আমরা একটু এখানে আরেকটু ব্যাকগ্রাউন্ড কুইকলি বলে নিই। আমরা দুইজনের নামও দেখছেন, আমাদের দুইজন নাম সাব্বির। আমরা দুইজনের আমাদের কাইন্ড অফ ক্যানাডিয়ান যে স্টোরিটা, ক্যানাডাতে পড়তে আসা স্টোরিটাও প্রিটি সেম। সো আমরা সেম সেশনে আসছি দুইজন, আমরা দুইজনই ফান্ডিং নিয়ে আসছি। সো আমরা অলওয়েজ এই জন্য ফান্ডিং, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টরা নক করে হায়ার স্টাডি রিলেটেড অনেক কোশ্চেন করার ক্ষেত্রে। আমরা অলওয়েজ স্টুডেন্টদেরকে প্রিফার করি যে এত টাকা খরচ করে সেলফ ফান্ডে আসার থেকে একটু নিজেকে প্রিপেয়ার করে, যদি 1 বছর পরেও আসতে হয়, নিজেকে প্রিপেয়ার করে একটু নিজের প্রোফাইলটাকে ভালো করে যদি আমি কিছু ফান্ডিং নিয়ে আসতে পারি, এইটা কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য ভালো, ফাইন্যান্সিয়ালিও ভালো। কারণ এত টাকা দিয়ে পড়তে আসা আসলে বাংলাদেশের কয়জনের বা সামর্থ্য আছে। সো সেই জন্যই অলওয়েজ সাজেস্ট করি যে একটু প্রয়োজনে 1 বছর পরে আসলাম, কোনো অসুবিধা তো নাই, 1 বছরের জন্য তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে না, বাট 1 বছর আমি যদি প্রিপেয়ার হয়ে আসতে পারি, এটা আমাকে বিভিন্নভাবে হেল্প করবে। সো সেই ক্ষেত্রে বাইরের যে কোনো প্রোগ্রাম, বাইরের বেশিরভাগ প্রোগ্রাম যেগুলোতে স্কলারশিপ পাওয়া যায়, কোনো ফান্ডিং পাওয়া যায়, সেগুলো কিন্তু সব থিসিস বেসড। নন থিসিস প্রোগ্রাম যেগুলো আছে কোনোটাতেই কিন্তু ফান্ডিং নাই, মানে লিটারেলি নাই। ওই এককালীন $500 $1000 ওইটা আসলে আপনার যে বিশাল একটা অ্যামাউন্ট, ওর কাছে আসলে ওটা কিছুই না, যে ওইটা দিতে পারবে ওর কাছে ওই $500 $1000 আসলে ডাজন্ট ম্যাটার। সো যে কোনো ধরনের থিসিস বেসড প্রোগ্রাম মানেই আপনাকে মানে ফান্ডিং থাকে এবং রিসার্চ থাকে, এবং রিসার্চ যেহেতু থাকে সেক্ষেত্রে আপনাকে রিসার্চের এক্সপিরিয়েন্সটাই শো করতে হবে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে, প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে। সো অনেকেরই যেটা সাবির ভাই এর আগে বলতেছিল যে অনেকেরই যেটা হয় যে ওই
গাইডেন্সের জায়গাটা থাকে না। হয়তো দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টে ওরকম এনভায়রনমেন্টটা নাই। অথবা আমি পাশ করে গেছি এখন আসলে কোথায় যুক্ত হব, কোন টিমের সাথে যুক্ত হব সেটাও একটা মুশকিল। আবার যারা এক্সিস্টিং টিম আছে তারা দেখা যায় যে অন্য কাউকে নিতে চায় না। আবার অনেক সময় দেখা যায় যে আমি একদম নতুন, আমি নতুন আমাকে এককভাবে শিখানোর মতো কেউ নাই। সো অনেক ধরনের সিচুয়েশন আছে যেটা আমরা ব্যক্তিগতভাবে ফেস করছি। আমরা যখন আপনাদের কাইন্ড অফ স্টেজে ছিলাম, ব্রেন স্টুডেন্ট শর্ট। ছিলাম তখন দেখা গেল যে আমি চাইতেছি একটু রিসার্চে যুক্ত হব। কেউ হয়তো মানে করতেছে না বিকজ যে তারা অলরেডি কাজ করে। এখন আমি নতুন, আমাকে শিখাবে কে? ওই শেখানোর টাইম কারোর নাই। সো এই ধরনের বিভিন্ন কনটেক্সট থেকে আমাদের আসলে প্ল্যান এবং সেইজন্য আমাদের কোর্সটা ডেভেলপ করা এবং আমাদের কোর্সের ডেভেলপ করাটাও আমরা সেভাবেই করছি। যেহেতু আমরা বাংলাদেশেও পড়ে আসছি, সো বাংলাদেশের স্টুডেন্টদের পার্সপেক্টিভ আমরা খুব ভালো করে জানি। আমাদের নিজেদেরও সেম এক্সপেরিয়েন্স ছিল। প্লাস সেই নলেজ নিয়ে এসে ক্যানাডাতে যখন আমরা একটা প্রোগ্রাম করছি, মাস্টার্স করছি, এখানে আমরা কোন জিনিসগুলো একটু ইনিশিয়ালি চ্যালেঞ্জেস ফেস করছি বা কিভাবে পড়লে একটু বেটার ভাবে বোঝা যায় বা এখানকার এখানকার পড়াশোনার স্টাইলটা কিরকম। সো এই টোটাল ব্যাপারটা আর কি এখানে আমরা কিভাবে কি শিখছি, এখানকার ইউনিভার্সিটিগুলো কিভাবে পড়ায়। সো আমাদের ওই এক্সপিরিয়েন্স এবং এভরিথিং মিলিয়ে আমরা আসলে এইটা ডেভেলপ করার চেষ্টা